আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাদের ফাইনাল এক্সামের পরে কি কোনো ক্লাস হবে বা কোনো ক্লাস পাবো? ফাইনাল এক্সামের পরে রিভিউ ক্লাস থাকে একটা, কিন্তু আমি ওটা হচ্ছে গিয়ে আপনাদের ক্লাসের জন্য ইউজ করে ফেলবো। কারণ আমাদের আরো কয়েকটা ক্লাস লাগবে। রিপোর্ট রাইটিং এর একটা ক্লাস লাগবে। উম, তারপর ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল ওটা নিয়ে একটা ক্লাস লাগবে। তো বাগ হান্টিং এর আলোচনার পরে আহ, দেখা যাচ্ছে যে মানে ক্লাসে কুলাতে পারছি না, তো ওই ক্লাসগুলো নিয়ে এখানে ইউজ করব। আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে। হ্যাকিং এর না থাকলেও কয়েকদিন একটু গ্যাপ দিবে, এরপরে মার্কেট প্লেসের ওই ক্লাসগুলো শুরু হবে। 1 সপ্তাহ 15 দিন মতো মাঝে মধ্যে গ্যাপ দেয়, ও পরে গিয়ে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো শুরু হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফ্রিল্যান্সিং এর ক্লাস কি স্যার চারটাই আমি হবে না চারটা থেকে কম হবে? 4টা না 6টা হয় যেন, আমি নেই না তো, এক্সাক্ট বলতে পারছি না। আমাদের মোট ক্লাস তো দেওয়া আছে হচ্ছে 40টা। আমাদের এক- আজকে 34 নাম্বার ক্লাস চলতেছে। 41টা হয় আমি যতদূর জানি। ওই তো এক্সট্রা 1-2টা হাতে থাকে, আমি ইউজ করতে পারি। তো ওইটা হচ্ছে আমরা মানে এই রিভিউ ক্লাস, যেগুলো রিভিউ বা এক্সট্রা ক্লাস একটা, আর একটা হচ্ছে রিভিউ, এরকম যেটা আছে ক্যাপাসিটি, আমরা এটা এই ওয়েবের আলোচনায় ইউজ করে ফেলবো। তার একটু স্ক্রিন শেয়ার করে দেবো। হ্যাঁ দেন। তার এই জায়গাতে হচ্ছে আমি হচ্ছে ওই মানে ফাইলটা আপলোড করার পর হচ্ছে এই টার্মিনালটা পাইছি। তো ওখানে দেখলাম যে একটা ইমেজ ফাইল আছে, তো ওইটা ডাউনলোড করতে গেলাম। তো ওই জায়গাতে বলতেছে আর পাথ আর এল পাথ দেওয়া লাগবে, এইটা কিভাবে দিব? শেল নিয়েছেন কি দিয়ে? লোকাল। হ্যাঁ, শেল নিয়েছেন কি দিয়ে? এটা হচ্ছে যে ও আচ্ছা, আরেকটা জেনেরিক শেল তো না, আর কিছু তো না, শুধু যে লিনাক্সের টার্মিনাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাতে হেল্প মেনুতে দেখলাম হচ্ছে ওরা হচ্ছে ডাউনলোড করার হচ্ছে অপশন দিছে, আর হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে অপশন দিছে এই টার্মিনালে। তো হচ্ছে ডাউনলোড করতে গেলাম, মানে যে কমান্ডটা দিয়ে হচ্ছে ডাউনলোড করতে হবে, ওই কমান্ডটা দিয়ে ডাউনলোড করতে গেলাম, তো বলতেছে হচ্ছে আর পাথ আর এল পাথ এই দুইটা দিতে হবে। যে ইমেজ ফাইলটা ডাউনলোড করবেন, আহ ওটা কোনটা? একটু এলএস কমান্ড দিয়ে বের করুন তো দেখি। স্যার, এটা হচ্ছে 2 দিন আগে করছিলাম ও তো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইয়া, মানে স্ক্রিনশটটা নিয়ে ও ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ওরা যেভাবে বলছে, আর পাথার এর পাথে স্পেস দিয়ে বলতে হবে। ওই উপরের এলএস কমান্ডে যে dvwa_email.png যেটা, ওটা ফার্স্টে লিখবেন। ওটা হচ্ছে টার্গেটের ওই ফাইলটা আপনি অ্যাক্সেস করতে চান। তবে মেবি ফুল পাথ বলা লাগতে পারে, যে ভেরিয়েবল/www.html/hackable আপলোড, মানে পুরো পাথ মেনশন করতে হবে টার্গেটের ইমেজটার জন্য। এরপরে স্পেস দিয়ে আপনার কম্পিউটারের কোন পাথে আপনি এটা সেভ করতে চান সেটা মেনশন করতে হবে। মানে একটা দিতে হবে যে হচ্ছে আমি যে ফাইল মানে যে ফোল্ডারে হচ্ছে মানে শেল ফাইলটা আপলোড করছি ওইটার পাথ, আর একটা হচ্ছে আমার
লোকাল কম্পিউটারে পায়। হ্যাঁ, আরো আরো কয়েকটা ওয়ে করা যেতে পারে। যেমন ওই ওই সার্ভারটা যেটাকে অ্যাক্সেস নিচ্ছেন ওখানে যদি পিএইচপি থাকে বা পাইথন থাকে, হ্যাঁ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকলে পাইথন দিয়ে একটা ওই যাকে হ্যাক করেছেন ওকে একটা ওয়েব সার্ভার মতো বানিয়ে ফেলতে পারেন। আর এই পাশে আপনাদের অ্যাটাকার মেশিন, এখান থেকে ডাব্লিউ গেট কমান্ড দিয়ে ওটাকে নিয়ে আসতে পারেন ডাউনলোড করে। কোশ্চেন থাকলে বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, বলুন। আমি আমার পরীক্ষার জন্য কিছুদিন ঠিক মতো ক্লাস করতে পারতেছিলাম না, তো তো ক্লাসের ভিডিও গুলো দেখে যেটা দেখলাম যে সাবডোমেন আমরা যে বের করতেছি, এই সাবডোমেন বের করার যে বাকি বাকি কাজগুলা ওইগুলা মানে আমি কিছু বুঝতেছি না, যদি একটু বলতেন পরবর্তী কিছু দেখাবেন। কোশ্চেনটা একটু অস্পষ্ট। মানে 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 সাবডোমেনটা বের করার পর যে আমরা কি করব, এটা এটা তো ওই ভিডিওতে কনফার্ম আমি বুঝতে পারিনি। ও মানে আচ্ছা, মানে একটা হয়তো পরের ডোমেন। প্রসিডিউর গুলো। জি 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 আচ্ছা আচ্ছা, ওটা তাহলে বলি, মানে সহজ করে বলি। মানে আবার তো টুলস রান করা সম্ভব না, কিন্তু বর্ণনাটা দিই যে জি আমরা ইনিশিয়ালি হচ্ছে আগে সাবডোমেন গুলো খুঁজে দেখবো যেগুলো অনেক বড় টার্গেট, বড় প্রতিষ্ঠান। তো জি সেখানে অনেক সাবডোমেন থাকে। এখন যদি আমাদের ওই হ্যাকার ওয়ান পলিসিতে বলে দেয় যে সব সাবডোমেইন এগুলো অ্যালাউ আছে, হ্যাঁ, ওই অংশ হয়তো খেয়াল করেছেন ভিডিওতে, জি আমরা ওই সাবডোমেইন গুলো বের করলাম। এখন এই মনে করুন 100টা সাবডোমেইন পেয়েছি, এই 100টাই কিন্তু আমার টার্গেট। কি জি করবো স্যার। এখন? এই 100টা থেকে যে কোনো একটা সাবডোমেইন চয়েস করে নিয়ে এইটার উপরে জি আমি টেস্টিং এর কাজ শুরু করব। তো এইটার উপর যখন টেস্টিং করতে যাব, এই ওয়েবসাইটের বিভিন্ন ইন্ড পয়েন্ট আছে, হ্যাঁ, বিভিন্ন ওয়েব পেজ আছে। একটা ওয়েবসাইটের অনেক ওয়েব পেজ থাকে না, কন্টাক্ট জি পেজ, হোম পেজ। তো ওগুলো আমরা ম্যানুয়ালি ক্লিক করে করে ওয়েবসাইটে আমরা কি করি, বাটনে ক্লিক করি, আমাদের পেজ এক একটা শো করে, সেইভাবে জি খুঁজতে থাকবো। ওকে, পাশাপাশি আমরা এখানে অটোমেটিক টুলস ব্যবহার করতে পারি, ক্লাসে যেগুলো দেখাচ্ছিলাম। আচ্ছা, ডিরেক্টরি জি ব্রুট ফোর্স দেওয়া বা প্যারামিটার দিলে কি হয়, যদি তার অনেকগুলো এরকম ওয়েব পেজ থাকে, ক্লিক করে হয়তো আমি সব খুঁজে বের করতে পারবো না, বা হয়তো হ্যাঁ কিছু ওয়েব পেজ আছে হিডেন, হ্যাঁ, হয়তো আমার সামনে শো করবে না, কিন্তু নাম ধরে সার্চ করলে আবার ঠিক শো করে। ঠিক আছে, ওই জায়গায় আমরা কি করলাম, অটোমেটিক টুলস রান করে দিলাম যে এই সাবডোমেইনে আর কি কি ওয়েব পেজ আছে, বা একটা জি ওয়েব পেজ এইটাতে কোনো প্যারামিটার আছে কিনা। ঠিক আছে, যদি থাকে হ্যাঁ। এখানে আমরা বিভিন্ন উইকনেস ট্রাই করতে পারি। আচ্ছা, এটাই জানার জন্য যে আমি কিছু বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, তো অসুবিধা নেই, প্রথমবার তো একটু এরকম কনফিউজড লাগবে। আর আর একটা সমস্যা হচ্ছে ট্রাই হ্যাক মি ডিভিডাব্লিউ যেটা দেখাইছেন ওটাতে আমি তো ওয়েবসাইট পিং কমান্ড দিচ্ছিলাম, কিন্তু 100% লস দেখাচ্ছিল, প্যাকেট লস। আমি ওটা ট্রাই করতে পারিনি। হ্যাঁ, এই সমস্যাটা কালকে আমিও ফেস করলাম। ট্রাই হ্যাকমি সমস্যা না, আমাদের কান্ট্রির কোথাও কিছু একটা হচ্ছে, আমি জানি না। কালকেও ক্লাসে দেখাচ্ছিলাম আরেকটা ব্যাচে, দেখি যে আমার ভিপিএন মানে শুরুতে একটু কানেকশন পেয়েছিল, হঠাৎ করে ডিসকানেক্ট, আর আর এক কানেকশনই একবার পাচ্ছে। শুধু 25% দেখাইছে, আর পরবর্তীতে হচ্ছে 100%ই প্যাকেট লস। হ্যাঁ হ্যাঁ, আমারও সেম কন্ডিশন হচ্ছে। থ্যাংক ওদের ইউ স্যার হার্ট। বোঝা দেওয়ার জন্য। আমি আমি খুবই কনফিউজের মধ্যে ছিলাম। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ডিজাইনগোতে এক্সেসের এসকিউএল ইনজেকশন করা যায় কিনা?
যেতে পারে, কিন্তু বাই ডিফল্ট এই সকল ফ্রেমওয়ার্ক বেশ কিছু, যেমন ইনপুট স্যানিটাইজেশনের বেশ কিছু জিনিসপত্র অ্যাড করে দেয়। তো যার কারণে দেখা যায় বা অনেক ডেভেলপার এই জায়গাতে কিছু উম, কি বলে ফাংশন বা মেথড এনাবল করে রাখতে পারে। নর্মালি এই ধরনের ইনপুট জাতীয় ইনজেকশন টাইপের যে অ্যাটাক খুব সহজে করা যায় না ডিজাঙ্গোতে, বা এই টাইপের ট্রাই আউট করে দেখা যেতে পারে মাঝে মধ্যে। কেউ কেউ কোনো একটা ফাংশনালিটির জন্য দেখা যায় আহ, এই সিকিউরিটি ফিচার, যেটা আমার মনে করুন কাউকে একটা লগ ইন করতে দিব, ফর এক্সাম্পল আমার লগ ইন করতে দিব, কিন্তু ওই এই যে সিকিউরিটি ফিচার এর জন্য আমার ওই লগ ইনের ফাংশনটা ঠিকভাবে কাজ করছে না। মাঝে মধ্যে কিছু ডেভেলপার এই জায়গাগুলোতে কিছু ওভাররাইড বা কিছু নতুন ফাংশনালিটি অ্যাড করে থাকে। তো তখন দেখা যায় যে নর্মালি যেখানে আক্রমণ করা যায় না বা যাওয়ার কথা না, সেইখানেও দুর্বলতা পাওয়া যেতে পারে। কিন্তু এটা রেয়ার কেস, এবং আমি যত সহজে বললাম এত সহজে কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর, তাই না? কারণ কে যে কোথায় কি করে রেখেছে এটা আমি কিভাবে জানবো, তাই না? তো সময় নিয়ে ট্রাই আউট করে যেতে হয়। তবে ডিজাঙ্গো যে একদমই 100% সিকিউর তা না, এরও বিভিন্ন সিভি বা বাগ বাউন্টির রিপোর্ট গুলো দেখতে পান, যে এদের কোনো রিপোর্ট বা কোনো ব্লগ পোস্টে কেউ এগুলো কিছু লিখছে কিনা, সেখানে কি ধরনের পেলোড দিয়ে কিভাবে বাইপাস করেছিল, এই আইডিয়াগুলো নিতে পারেন। রিভার্সেলের ক্ষেত্রে আইপিআর পোর্ট কেন দিতে হয়? ওই যে রিভার্সের কনসেপ্টই হচ্ছে, মনে করুন আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, হুম, কিন্তু আমি আপনাকে কল দিব না, এমন একটা সিস্টেম করব যে আপনি আমার উল্টে কল দিবেন, কিন্তু নিড কার? আমার। আমি আপনার ফোন দিয়ে হয়তো কিছু একটা জিজ্ঞাসা করতে চাই। রিভার্সেলের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে সে নিজে কানেকশন আমার সাথে করবে। তো এই যে আমরা আইপিআর পোর্ট বলে দিচ্ছি, তাহলে কি হয়, আমার যে এক্সপ্লয়েটটা আছে বা যে কোডটা আছে, সে ওই কম্পিউটারের ভিতরে এক্সিকিউট হয়ে সে ওইখান থেকে নিজ উদ্যোগে আমার কম্পিউটারে কানেকশন তৈরি করে দিবে। ওকে, মেকানিজমটা বিভিন্ন রকমের হয়ে থাকে। কখনো কখনো আমাদের এই যে ওপেন পোর্টে টিসিপি কানেকশন, যে হ্যান্ডশেক যেগুলো আছে, এই টাইপের করতে পারে। অন্য কোনো প্রোটোকল যদি ইউজ করে, টেলনেট, এফটিপি বা এই জাতীয় তার যে মেকানিজম, সেটা ব্যবহার কানেকশন করে থাকে। বা অনেক সময় সিস্টেম হ্যাকিং এ যে আমরা মডিউল বা স্ক্রিপ্ট গুলো দেখেছিলাম, ওটার কাজ ছিল যে কোনো একটা দুর্বলতা ব্যবহার করে কানেকশন তৈরি করতো। হ্যাঁ, মনে করেন কোন একটা ফাংশনালিটি, সেটা মিস ইউজ করে এই কানেকশনটা তৈরি করতো। আগামীকাল যদি রাতে ফ্রি থাকি, বেশ কিছু কাজ জমে আছে তো, আহ খুব হিমশিম খাচ্ছি আসলে সবকিছু ম্যানেজ করতে। যদি ফ্রি থাকি তাহলে ক্লাস নেব। শাহজালাল একটা ভালো প্রশ্ন করেছেন, এক্সএসএস আর এসকিউএল কে কি সেম বলা যায় কিনা? না, সেম বলা যায় না। এসকিউএল নিয়ে আজকে আলোচনা করব। দুইটাই ইনজেকশন, ইনজেকশন উইকনেস। ইনজেকশনের মেকানিজমটা সবার ক্ষেত্রেই প্রায় সেম। আপনারা হয়তো হাসপাতালে গিয়ে নিজেরাও মাঝে মধ্যে ইনজেকশন নিয়েছেন। ওষুধ ভিন্ন হয়, কিন্তু তার মেকানিজম হচ্ছে দেহের ভিতরে এই সিরিঞ্জ দিয়ে পুশ করে দিচ্ছে, মেডিসিনটা ভিতরে ঢুকে তারপর তার অ্যাক্টিভিটি শুরু করছে। ওকে, ইনজেকশন যে উইকনেস গুলো, বেশ কিছু ধরনের এরকম ইনজেকশন হয়ে থাকে, কারণ তাদের মেকানিজম সেম। সামহাউ সার্ভারে বা অ্যাপ্লিকেশনের ভিতরে পুশ করে দিব, ভিতরে ঢুকে এক্সিকিউট হয়ে তার কাজকর্ম করা শুরু করবে। তবে এক্সএসএস আর এসকিউএল সেম না। এক্সএসএস মোস্টলি ইউজার কেন্দ্রিক, ব্যবহারকারীদের আক্রমণ করবে,
আবার ব্যবহারকারীদের যে আক্রমণ করছে এইখানে ফ্রন্ট এন্ডের যে টেকনোলজি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল বা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে পাইথন পিএইচপি এদের সাথে তার বিতরণ এদের ইউটিলাইজ করে সে আক্রমণ করে বা আক্রান্ত হয় মানুষ। আর এসকিউএল পিওরলি হচ্ছে ডাটাবেজের আলোচনা বা ডাটাবেজ কেন্দ্রিক। এই আমরা যা কমান্ড দিচ্ছি যা ভ্যালু দিয়ে ট্রাই করছে এটা কি হচ্ছে সরাসরি ডাটাবেজে চলে যাচ্ছে বা চলে যেতে পারে। ওকে, এবং আক্রান্ত কাকে করবে? ডাটাবেজকে আক্রান্ত করবে। দুইটাই ইনজেকশন, কিন্তু তাদের ফোকাস এরিয়া কাজের মেকানিজম গুলো পার্থক্য আছে। ওকে, আমি আজকে ক্লাসের আগে বসে আপনাদের আমল নামা একটু দেখছিলাম যে কার কি অবস্থা। কোর্স তো প্রায় শেষের দিকে চলে আসলো, আবার ওই এক্সাম নিতে হবে, কে কি কন্ডিশনে আছেন। পর পর দুই এক্সামে পাশ করা মানুষ খুব কম, বেশিরভাগই দেখা যায় কোনো না কোনো এক্সামে ফেল করে বসে আছেন। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন, শাহজালাল আছে, সোহানুর, খালিদ সাইফুল্লাহ, তাহসিন তানহা, কয়েকজন আছেন পরপর দুই এক্সামে পাস। ওকে, আর কয়েকজনের অবস্থা শোচনীয় পর্যায়ে আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক্সএসএস তো কাজ করতেছে না, আমি তো অনেকগুলো এক্সএসএস ট্রাই করলাম, বাইন্যান্সের ভিতরে ইওরেল ভিতরে ট্রাই করছি, তবে এক্সএসএস যতগুলা মানে ভার্চুয়াল মানুষ যেগুলো এক্সএসএস বানাইছে সেগুলোর দিয়ে ট্রাই করছি, কিন্তু একটাও কাজ করতেছে না, খুব দুঃখজনক। হ্যাঁ, দুঃখজনক। এটার একটা রিজন আছে, মানে খুব সম্ভবত আপনাদের এক্সএসএস বোঝানোর সময় ব্রাউজারে ওই যে ডকুমেন্ট কুকি বা যে কনসোলে কিছু ফাংশন রান করছিলাম, খেয়াল আছে? জি জি। হ্যাঁ, তো যেটা হয় কিছু ওয়েবসাইট করে কি, মনে করুন আপনি পেলোড দিবেন, সে পেলোড নিবে, সেটার আউটপুট শো করবে, কিন্তু ওই যে অ্যালার্ট বা ওই যে ফাংশন যেটা ফাংশনটা এক্সিকিউট করতে দেয় না। কি করে? এই যে ফ্রন্ট এন্ডটা আছে না, এই যে আমাদের ব্রাউজারটা, এই জায়গার এই প্রান্তে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো ডিজেবল করে রাখে। অনেকেই এখন প্রোটেকশন মেকানিজমে এই জাতীয় কাজ করে। তো আমার এই প্রান্তে যদি টোটাল ডিজেবল থাকে, মানে আমার এক্সেসেস হতে হলে কি হবে? জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হতে হবে, তাই তো? আমার ওইটা যদি এক্সিকিউট না হয় তাহলে তো আর দুর্বলতাটা তো আসছে না। কিন্তু এইখানে কি করছে? ব্রাউজারেই টোটাল এটা ডিজেবল করে রাখছে। তো আমি যদি কনসোল দিয়ে তো স্যার করা যায়, মনে করেন কনসোল দিয়ে আমার ব্রাউজারে যত কোডগুলো আসছে সেখানে তো আমি আমার ব্রাউজারে করতে পারতেছি, মানে হ্যাঁ, এগুলো তো আমার কাছে আছে, কিন্তু হ্যাঁ, আমি ইউআরএল এ যখন করতে যাই তখন করতে পারি না। হ্যাঁ, মানে এই আমি তো, ট্রাই করতেছি অনেকবার। হ্যাঁ, হ্যাঁ, এটাই বললাম যে ওরা ফ্রন্ট এন্ডে প্রোটেকশন দিয়ে রাখে, যার কারণে এই এক্সিকিউশনের যে অংশটা আছে ওটা আর হচ্ছে না, এক্সিকিউটটা হচ্ছে না। বা আপনি যে পেলোডটা দিচ্ছেন ওটা দেখা যাচ্ছে, মনে করুন স্ক্রিপ্ট সামথিং একটা লিখলেন, হুবহু ওটাকেই আউটপুটে শো করছে। ওটা যে এক্সিকিউট হবে, ওটা যে একটা এইচটিএমএল কোড, সেটা এক্সিকিউট হয়ে একটা বক্স পপ আপ করবে অথবা কোনো ডাটা নিয়ে যাবে, কুকি ভ্যালু নিয়ে যাবে, কিছুই করতে দেয় না ফ্রন্ট হ্যাঁ, এন্ডে। শুধু লেখা আছে যে সরি দি স্পেস লুকিং ফর ক্যান নট বি ফাউন্ড, এটাই হ্যাঁ, বলে, আর কিছু হ্যাঁ, বলে না। ওরা তাহলে ওই সাইটটা কি করেছে, ওই ইরর হ্যান্ডেলিংটা খুব ভালোভাবে ওরা প্রোগ্রাম করে রেখেছে। মানে মাঝে মধ্যে হয় কি, এই যে পেলোড দিচ্ছেন, হয়তো এক্সিকিউট হচ্ছে না কিন্তু ইরর মেসেজে কিছু একটা তথ্য দেখাচ্ছে, কিন্তু ওরা কি করেছে, ওইটাকেও মিনিমাইজ করে ফেলেছে। মানে ইররেও আপনাকে কিছু দেখাবে না, শুধু একটা সরি দিয়ে রেখে দিচ্ছে।
সাবডোমিন গুলো আমি ফাইন্ড করতে পারছি, কিন্তু সাবডোমিন যখন আমি সার্চ করি, সাবডোমিন আমি মানে ইলিজিবল দেখায় না। এটার কারণটা কি? এলিজিবল কে দেখায় না? মানে আমি প্রায় 1-150 সাবডোমিন হবে বাইন্যান্সের, আমি ওইটা ফাইন্ড করেছি যে এখানে ভ্যালিড সাবডোমিন আছে, ভ্যালিড, কিন্তু আমি যখন সার্চ করি তখন আমাকে দেখায় যে পেজ নট ফাউন্ড, এটা দেখায় পেজ ইলিজিবল না, সেটা দেখে। সার্চ কি মানে আপনার ব্রাউজারে গিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারে দিয়ে ডাইরেক্ট সাবডোমিন, যে আমি সাবডোমিন উপরে আক্রমণ করবো, আমার টার্গেট সেইটা, যতগুলো সাবডোমিন মাঝে আছে। মধ্যে এই টুলস গুলো এরকম ফলস পজিটিভ রেজাল্ট দেয়। হয়তো দেখাচ্ছে সাবডোমেইন, হয়তো ইন্টারনেটের কোনো ক্যাশ মেমোরিতে এটার কোনো তথ্য ছিল বা রয়েছে, ওটা সে এনে দেখাচ্ছে, কিন্তু ওই যে আপনি যখন সার্চ করছেন বাস্তবে এটা নাই, হয়তো ডাউন করে ফেলেছে বা বন্ধ করে রেখেছে। এরকম হয় টুলস এর ক্ষেত্রে। হুম। 1-2 হাজার আইপি দেখা, এখন তো মাথা ঘুরায়, 1-2 হাজার আইপির ভিতরে আমি কোনটার ভিতরে আক্রমণ করবো? না, এখানে এখানে আবার আরেকটা কথা আছে। আর আহ, বিষয় যেটা হয়, যদি যদি আপনাকে একটা স্পেসিফিক সাবডোমিন বা সাবডোমিন রেঞ্জ বলে দিচ্ছে, হ্যাঁ, ওখানে কিন্তু আইপিতে আক্রমণ করা যাবে না। কারণ অনেক সময় হয় কি, ওরা যে ক্লাউডে হোস্টিং বা এই জাতীয় কাজগুলো করে, তো আইপি যেটা দেখাচ্ছে হতে পারে ওটা মানে ক্লাউডে যেটা হয়, যে অ্যামাজন ওয়েবসে নিছে, অ্যামাজন অ্যামাজনের ওয়েবস নিচে। আছে, হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনের। তো যেটা হচ্ছে ওই আইপিতে ধরে হিট করলে দেখা যাবে ওটা অন্য কোনো একটা সার্ভারে এই মুহূর্তে ইউজ হচ্ছে আপনি যখন হিট করছেন। তো ওটা আমাদের অ্যাকচুয়াল টার্গেট নাও হতে পারে। হ্যাঁ, এবং আইপি দিয়ে গেলে দেখা যাচ্ছে যে অন্য কোনো অ্যাসেটের তথ্য চলে আসছে। আমি একবার এরকম ভুল করতে নিয়েছিলাম ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে একটা টার্গেটে। আমি বললাম যে আচ্ছা সাবডোমেইন যেহেতু পাচ্ছি, আমি আইপি ধরেও ট্রাই করি। আইপি দিলাম, আমাকে একটা জেনকিন্স এর লগ ইন পোর্টালে নিয়ে গেল। আমি প্রথমটায় খুশি হয়েছিলাম, পরে কথা বলে যেটা জানলাম, বা আরো অন্যান্য বাগঘান্টা যেটা জানলাম যে না, যদি আমাকে স্পেসিফিক করে সাবডোমেইন বলে শুধু ওইটাই আমার টার্গেট, অন্য আইপি বা যাই পাই এগুলোতে অ্যাটাক করা যাবে। তবে যদি ওদের পলিসিতে এমন কিছু থাকে, এমন কোনো উল্লেখ থাকে, অনেকে কি করে ইন্ডিকেশন দিয়ে রাখে, যদি আমাদের কোম্পানির মালিকানাধীন, মানে এইভাবে লেখে ইংরেজিতে, লিখবে এরকম যে মনে করুন আমার বিনান্সের মালিকানাধীন, কিন্তু হ্যাঁ কারণে হয়তো উল্লেখ নেই, কিন্তু বিনান্সের মালিকানাধীন কোনো অ্যাসেট যদি আপনি খুঁজে পান, সেটা টেস্ট আপনি করতে পারেন। কেউ কেউ পলিসিতে এরকম উল্লেখ রাখতে পারে, সেই ক্ষেত্রে আপনি আইপি টাইপিতে হিট করেন, নো প্রবলেম। কিন্তু যদি না থাকে দ্যাট মিনস ওটা সেপারেট টার্গেট, ভিন্ন টার্গেট হিসেবে বিবেচিত হবে আইপি অ্যাড্রেসটা। ওয়েবপ্যাক মেশিনে যে টাইম ট্রাভেল করে আমরা যে একদম লাস্টে ওয়েবসাইটের শুরু থেকে যাইতেছি, ওয়েবসাইটটা শুরুতে কিরকম ছিল, হ্যাঁ ওইটা যে যাইতেছি ওখানে আপনার বাইন্যান্সের ওয়েবসাইটটা ছিল প্রথমে একদম চায়না ভাষায় লেখা, আর টুকিটাকি ওয়েব মেশিনে যেটা দেখছি আর কি। তো ওইটার ভিতরে ওখান থেকে যে আমি কিছু ইনফরমেশন পাইলাম, তো ওখানকার ওই ইনফরমেশন ধরে কি অ্যাটাক করা সম্ভব? ইনফরমেশন ওখানে মূলত ওদের যে ট্রানজিশনটা হচ্ছে, একদম শুরুতে যে চাইনিজ ভাষা ছিল এখন কেমন হয়েছে, কি কি প্রযুক্তি এসেছে, এরকম একটা আইডিয়া পাওয়া সম্ভব। আহ, সরাসরি উইকনেসের ইন্ডিকেশন পাওয়াটা, ওয়েব একটা মূলতই ব্যবহারই হয় এই আগে কেমন ছিল দেখতে, এটা একটা আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, আগে কি বা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে হ্যাঁ ওইটা হ্যাঁ দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টেকনোলজির কিছু ইনফরমেশন পেতে পারেন। মাঝে মধ্যে কিছু জায়গাতে দেখা যায় যে আগের এডিশন বা এগুলো রয়ে গিয়েছে, যেটা মেইন পেজ গুলো। অনেক প্রতিষ্ঠান কি করে, ওদের যে মেইন হোম পেজ টেজ থাকে না, এগুলোতে খুব ফোকাস দেয়। দেখা যাচ্ছে হোম পেজ যেটা ইনিশিয়ালি আপনি binance.com যেটা যাচ্ছেন, এগুলোর ডিজাইন ডিজাইন পাল্টে একদম এলাহি কারবার। কিন্তু একটু মনে করুন কম ব্যবহার হয় বা একটু আননোন টাইপের সাবডোমেইন বা ডিরেক্টরি, এই জায়গাগুলোতে মাঝে মধ্যে পাওয়া যেতে পারে যে না, আগের যেই এডিশন ছিল ডিজাইন ছিল ওরকমই ব্যবহার হচ্ছে। তো যে ওয়েব অ্যাপ থেকে যে আইডিয়া পেয়েছেন, দেখা গেল এটা এই জায়গা কাজে লেগে যেতে পারে।
এখন যে ওরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এই যে লোডসেন, তারপরে হচ্ছে কি কোডিং ল্যাঙ্গুয়েজ, এগুলা লাগে যেন আমি জীবনও নাম শুনি নাই। তারপর ওপেন গ্রিপ, এগুলা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমি তো বুঝলামই না। না, এগুলো সরাসরি ল্যাঙ্গুয়েজ না, বেশিরভাগ ক্ষেত্রেই জাভা স্ক্রিপ্টের, মূলত জাভা স্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি ফ্রেমওয়ার্কের তথ্য দেখায়। এরা কি করে, এই যে বিনান্স তো মেবি ক্রিপ্টোকারেন্সির, তাই না? জি, জি, ওদের হচ্ছে রিয়েল টাইমে অনেক ডাটা কিন্তু শো করতে হয়, যে কোনটার ভ্যালু বাড়ছে কমছে। সেই ডাটা পুল করার জন্য, তারপরে ডাটা শো করার জন্য এরকম বিভিন্ন লাইব্রেরি ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেট করে, নিজেরা ব্যবহার করে। তো আপনি স্ক্যান দিলে ওই তথ্যগুলো দেখায়। মূলত হয়তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই লেখা, বা হয়তো কোনো একটা সেকশন পাইথন দিয়ে করেছে। এখন অবশ্য মডার্ন যে অ্যাপ্লিকেশন, এগুলো দুই তিনটা এরকম ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে। কোর প্রোগ্রামিং হিসেবে পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো থাকে। কিন্তু আরো যেগুলো যেগুলো দেখাচ্ছে, এগুলো মোস্টলি বিভিন্ন লাইব্রেরি ফ্রেমওয়ার্ক। তবে আরেকটা কাজও করতে পারেন, এই যে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেগুলো নাম শো করছে আপনাকে, এগুলো রিলেটেড কোনো সিভিই, বা একটু দেখবেন যে ওয়েবসাইটে এই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক গুলোর কোনো ভার্সনের তথ্য দেখায় কিনা। হ্যাঁ, যদি ভার্সনের তথ্য পান, এই রিলেটেড কোনো সিভি বা ফ্রেমওয়ার্ক পান কি, যদি সিভি পান মানে এক্সাক্ট ভার্সন মিলে গেছে, মনে করুন বিনান্সে দেখাচ্ছে অমুক লাইব্রেরি 3.9 ভার্সন, আপনি যে সিভি পেয়েছেন সেখানেও এক্সাক্ট 3.9 ভার্সন, ইনিশিয়ালি এটাকে রিপোর্ট করতে পারেন। যদিও ট্রায়াজার যারা আছে হয়তো খুব বেশি একটা ভ্যালু দিবে না, কিন্তু ইনিশিয়ালি এটার নাম হচ্ছে কি আমাদের ইনসিকিউর বা থার্ড পার্টি ডিপেন্ডেন্সি, ইনসিকিউর থার্ড পার্টি ডিপেন্ডেন্সি এভাবে বলতে পারেন। আর আরো বেটার অ্যাপ্রোচ যেটা হয়, ওই যে সিভি পাচ্ছেন, থার্ড পার্টি লাইব্রেরি সিভি পাচ্ছেন, ওই রিলেটেড কোনো এক্সপ্লয়েট দিয়ে যদি পান, মূল সাইটটার কোনো ক্ষতি করা অথবা এটার কোনো ইনফরমেশন পাওয়া, মানে কোনো না কোনো একটা ইম্প্যাক্ট যদি দেখাতে পারেন, তখন এটা আবার তারা আমলে নিবে, তারা এটা গুরুত্ব দিয়ে দেখবে। ওকে, তো থার্ড পার্টি যা পাচ্ছেন ওগুলোও কাজে লাগতে পারে। প্রথম ওদের আবার পিএসপি ছিল। 2017 সালে তো বাইন্যান্স শুরু করছে, ওখান থেকে আপনার পিএসপি তো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। সোর্স করে যে সোর্স করে আসলে এখানে পুরোপুরি দেখায় না। না, ওটা তো দেখাবে না, ওরা সোর্স কোড দেখালে তো বিজনেসই শেষ ওদের। সোর্স কোডটা কিভাবে দেখা যায়, যে একদম আমি পুরো অ্যাপ্লিকেশনের ভিতরের যে সোর্স কোডটা, ওইটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি স্যার? সোর্স কোড আপনাদের ওই যে ওয়েবের ফান্ডামেন্টাল যে ক্লাস নিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে সোর্স কোডটা শুধু সার্ভারে থাকে, ও কখনোই সার্ভারের বাইরে ও পাস হয় না। ঠিক আছে, সার্ভারের বাইরে শুধু এই যে এইচটিএমএল সিএসএস এগুলো পাস হয়। তো যদি সোর্স কোড দেখতে হয়, এইদার আমার ওই সিস্টেমের অ্যাক্সেস করা লাগবে, যেটা অনেক ডিফিকাল্ট, অথবা মাঝে মধ্যে এমন হয় যে অ্যাপ্লিকেশনের দুর্বলতার কারণ, হ্যাঁ, দেখা যাচ্ছে আমি যেমন ফাইল আপলোড করে আমি একটা অ্যাক্সেস নিলাম, এইটার থ্রুতে দেখা যাচ্ছে আমি প্রোগ্রামিং এর ফাইলগুলো রিড করতে পারছি। সহজ এক্সাম্পল যদি বলি, নর্মালি ও বাইরে আসবেও না, খুঁজেও পাবে না। আবার আবার আরেকটা আছে, মিসকনফিগারেশন করে। নর্মাল প্রসিডিউর হচ্ছে প্রোগ্রামিংটা বাইরে আসবে না, কিন্তু কেউ কেউ এরকম ভুলভাল কোড করে রাখে, অথবা বাইরে থেকে, যেমন গুগল ডক্স গুলো যে আমরা ট্রাই করেছিলাম, মনে আছে সেই যে ইনফরমেশন গ্যাদারিং ক্লাস, ওগুলো দিয়ে ট্রাই করলে মাঝে মধ্যে দেখা যায় এরকম সেনসিটিভ ফাইল বা প্রোগ্রামিং এর ফাইল, ব্যাকআপ ফাইল এগুলো এক্সপোজ করে রেখে দিয়েছে। গুগল ডরকে স্যার বেশিরভাগই পিএসপির ওয়েবসাইটের কিছু ফাইল টাইল মানে অ্যাক্সেস করা যায়, যেগুলো ওই বাইরের থেকে যেরকম ফাইল পিএসপির ওয়েবসাইট যতগুলো আছে ওগুলোর দুর্বলতা পাওয়া যায়। তাছাড়া একটা একটা কাজ করবেন, জাভাস্ক্রিপ্টের একটা কাজ এভাবে করবেন, কারণ রেডিমেড যে গুগল ডক্স গুলো, ওগুলো এরকমই হবে। আপনি দুই তিনটা গুগল ডক্স থেকে আইডিয়া নিয়ে, যে আচ্ছা এই ইন টেক্সট লিখলে এইটা হয়, ইন ইউআরএল লিখলে এরকম হয়, দুই তিনটা গুগল ডক্স কম্বাইন্ড করে, মনে করুন আপনার সাইট বিনান্স এখন কি কি দিয়ে তৈরি করা, খুঁজে পেয়েছেন?
এখন জাভাস্ক্রিপ্ট তৈরি করবো। জাভাস্ক্রিপ্ট তো আপনি এই জাভাস্ক্রিপ্ট রিলেটেড কিছু এক্সটেনশন গুগলে সার্চ করলেন, বা এই রিলেটেড সেনসিটিভ কিছু ফাইলের নাম গুগলে সার্চ করলেন, আর ওদিকে গুগল ডক্স এর কয়েকটা কম্বিনেশন দিয়ে নিজে নিজে কয়েকটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, মানে রেডিমেড গুলো দিয়ে হয়তো অত ভালো সবসময় পাবেন না। দুই তিনটা কম্বাইন করে বা একটু আইডিয়া নিয়ে একটা নিজে কয়েকটা সার্চ করলে কিছু ভ্যালুয়েবল পাওয়া গেলেও যেতে পারে। স্যার ওই যে ফোল্ডারের যে নামগুলো অ্যাপ্লিকেশনের, এই ফোল্ডারের নামগুলো তো আমরা দেখতে পাই, কিন্তু ফোল্ডারের নাম সহ যদি আমি ইউআরএল এর সার্চ করি তা আসে না। ওই ফোল্ডারের যে নামগুলো যেরকম ইন্ডেক্স ডট জিএস বা রিসোর্স ডট জিএস, এরকম যে বাইন্যান্স ডট কম। না, এটা এটা রিজন আছে। কিছু এরকম করে কি, স্ক্রিপ্ট গুলো ওদের নিজস্ব সার্ভারে কোনো একটা ফোল্ডারে রাখে, রেখে ওইটার আবার প্রোটেকশন দিয়ে রাখে। আজকে হচ্ছে আমি একটা এরকম টেস্ট করছিলাম একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনে। তো দেখলাম যে ওরা কি করেছে, স্ক্রিপ্ট গুলোরে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডারেই রেখে দিয়েছে, আস্ত একটা ফোল্ডারে সব স্ক্রিপ্ট রাখা, কিন্তু ওইটাকে অ্যাক্সেস করা যাচ্ছে না। তো ওইগুলো ডর্কস বা কিছু দিয়ে ট্রাই করলেও দেখা যাবে বাইরে থেকে শো করবে না। বা ফোর্স করে আপনি মনে করুন রিটায়ার্ড ডট জেএস এর নাম লিখে আপনি এন্টার দিলেন, তাও শো করবে না, কারণ ওগুলো প্রোটেক্টেড। এটার তো খুব মুশকিল হয়ে যাবে, কোন কোন ওয়েবসাইটে হ্যাক হ্যাঁ, করা থাকতেছে না। ছোট বাগ হান্টিং অনেক টাইম কনজিউমিং একটা প্রসেস, সময় লাগে। তারপরেও এটা একবারে হাল ছাড়া যাবে না, সব ক্ষেত্রে যে অনেক সময় লাগে তাও না। একটু কিছুদিন প্র্যাকটিস করলে, বা মনে করুন এই বিনান্সে আরো যদি 1 সপ্তাহ 15 দিন সময় দেন, দেখুন অলরেডি কয়দিন ট্রাই করেছেন বিনান্সে? 2-3 দিন, তাই না? হ্যাঁ স্যার, আপনার দুই ওই তিন 4-5 দিন হয়েছে ট্রাই 4-5 দিন, করতেছি। আচ্ছা। 4-5 দিনে কিছু একটু আইডিয়া হয়েছে যে তাদের জাভা স্ক্রিপ্টে বানানো এই পেজে এরকম ফাংশনালিটি করে। আরো কিছুদিন ট্রাই করলে যেটা হবে, আরেকটু আইডিয়া হবে। বিগিনাররা অনেকে যে ভুলটা করে কি জানেন, এই একদিন দুদিন ট্রাই করে, ধর বাগ পেলাম না, ধর বাদ, আর ট্রাই করে না। হ্যাঁ, তো ওইরকম ওইটা আমি মানে একটা না পারলে মানে আর একটা সিস্টেমে আমি ট্রাই হ্যাঁ হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ, কয়েকবার কিছুদিন ট্রাই করলে অনেক সময় হয়। কারণ বাগগুলোর কিন্তু সব সময় চোখের সামনে থাকে না। আমরা ল্যাব গুলোতে যেরকম ট্রাই করি, ল্যাবে তো সব চোখের সামনেই বাগ আছে সেভাবে তৈরি করা, তো রিয়েল সাইটে কিন্তু অত সহজে থাকে না। কোনো এক চিপায় কোনো একটা প্যারামিটার যেটা চোখের সামনেই বাধে না, হয়তো সেখানে উইকনেস আছে। তো আরো কিছুদিন ট্রাই করলে, আরো কিছু টেকনিকে মানে একটু 1-2 মাসও যদি একটু টাইম স্পেন্ড করেন, দেখবেন যে অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে, কোন বাটনে ক্লিক করলে কিসের ইনফরমেশন আছে, একটা আইডিয়া হয়ে যাবে। প্লাস আরো কিছু টেকনিক, কিছু টুলস, এগুলো ট্রাই করতে করতে থাকলে দেখা যায় যে একটা বাগ পাওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে। ঠিক আছে স্যার, ট্রাই করবো, সমস্যা নাই। আরো আরো বিষয় হলো, এই যে পপুলার সাইট গুলো, বিনান্স তো মনে হয় বেশ পপুলার। হ্যাকারওয়ান থেকে যদি দেখেন, দেখবেন যে অলরেডি ওখানে কিন্তু বেশ কিছু রিপোর্ট অলরেডি সাবমিট করা। তার এই কারণে এটা তো নাই, মানে আহ, দেওয়া আচ্ছা, নাই। বাইরে থেকে যেখান থেকেই যদি নেন, এরকম পপুলার টার্গেট বা উম, অনেক দিন পুরনো টার্গেট, এগুলোতে যেটা হয় যে ইজি বাগ বা যেগুলো বাগ ছিল দেখা যায় অনেকগুলোই আপনার আগে মানুষ তো খুঁজে পেয়েছে বা অলরেডি রিপোর্ট করে রেখেছে, এরকম এখনো ইস্যুও কেউ হয়। বাগ পায় না স্যার। অ্যাক্টিভিটি আমি চেক করলাম, ওখানে কেউ কোনো বাগ রিপোর্টই করে না। না, মাঝে মধ্যে হয় কি, ওই যে বাগ রিপোর্ট যে হয়েছে ওই ইনফরমেশনও দেখা যায় ওরা আপডেট করে না। আপনি একটা বাগ রিপোর্ট করেন, দেখে দেখা যাবে বলতে পারে যে আপনার আগে কেউ একটা এরকম রিপোর্ট করেছে ডুপ্লিকেট। আমার একাধিক স্টুডেন্ট এই টাইপের বলে যে না, বাগ পাচ্ছে না, ডুপ্লিকেট পাচ্ছে খালি। তারপরেও মানে এটা যে একদমই পসিবল না তা না, পসিবল। আরো কিছুদিন ট্রাই করুন, আরো কিছু বাগ সম্পর্কে জানুন, এই টেকনিক গুলো নিয়ে জানুন। টুইটারে, লিঙ্কডইনে, মনে করুন এক্সএসএসটা, শুধু এক্সএসএস নিয়েও দেখবেন টুইটার, লিঙ্কডইন, ফেসবুকে আসলে স্ক্যামার ভরা। অন্যান্য সাইটে দেখবেন যে মানুষ বিভিন্ন টিপস, পেলোড কিভাবে করলো এই রিলেটেড দেখবেন বিভিন্ন হ্যাঁ, জিনিস শেয়ার রেডিটে করছে। হচ্ছে আপনার একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনুইন
যে হ্যাঁ জেনুইন গুলা থাকে ওখানে হ্যাকাররা বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখান থেকে আরো কিছু আইডিয়া নেন, আহ, নতুন কিছু একটা ট্রাই করতে থাকুন, হ্যাঁ মানে ছেড়ে না দিয়ে আরো একটু ট্রাই করতে থাকুন, দেখুন আর কি পাওয়া যায়, আর কি জানা যায়। যদি আপনি বাগ নাও পান, একটা জিনিস হবে যে হয়তো আপনি একদম নগদ টাকা পাচ্ছেন না, কিন্তু এই যে অভিজ্ঞতাটা হচ্ছে, এই যে জিনিসগুলো জানা হচ্ছে, এটা দিয়ে হয়তো আরেকটা টার্গেট যদি ট্রাই করতে চান, দেখবেন যে বিনান্সে 15 দিনে যেটা পারেন নাই, নিউ টার্গেটে 3 দিনে সেটা পারছেন। আস্তে আস্তে এই গ্রোথটা হবে। ওকে। ঠিক আছে স্যার, আমি হাল ছাড়বো না ভাই, আমি হাল ছাড়ার পাত্র না। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া, বলুন। আমাদেরকে এখানে সিএসআরএফ শেখাবেন? সিএসআরএফটা অনেকেই ওই যে বাগে অ্যাকসেপ্ট করতে চায় না পলিসিতে, সিএসআরএফ বা এই জাতীয় জিনিস। আবার অনেকে আছে এনটি সিএসআরএফ টোকেন, অনেক ফ্রেমওয়ার্কে এখন বিল্ট ইন ভাবে থাকে। তো যার কারণে সিএসআরএফটাতে আমি তেমন একটা ফোকাস দেই না। যদি এমন হয় যে বাগ হান্টিং না, ক্লায়েন্টের কাজ, ওই জায়গাগুলোতে মাঝে মধ্যে তাও সিএসআরএফ সব জায়গায় থাকে না, এন্টারপ্রাইজ গুলোতে দেখা যায় ASP.NET বা পাইথনের অ্যাপ্লিকেশন বিল্ট ইন ভাবে এনটি সিএসআরএফ টোকেন জাতীয় জিনিসপত্র থাকে। আচ্ছা, যারা সিএসআরএফ জানেন না তাদের জন্য সহজে বলি, সিএসআরএফ এর ক্ষেত্রে যে ঘটনাটা হয়, মনে করুন, আচ্ছা, আহ, আমার একটা ভিকটিম সাইট আছে, হ্যাঁ মনে করুন example.com। ওইখানে আমি, আচ্ছা এই ছবি, ভালো ছবি কোনটা হবে, আচ্ছা এটা দিয়ে দেখে, যেটা হয় bank.com বা এই সাইটের HTML ব্যবহার করে, এই সাইটের ইউআরএল ব্যবহার করে আমার hacker.com-এ আমি একটা কিছু তৈরি করে রাখলাম, একটা বাটন তৈরি করে রেখেছি, হ্যাঁ ফর এক্সাম্পল। তো ভিকটিম এসে যখন আমার এই বাটনে ক্লিক করছে, এক্সিকিউট হবে কোথায়, ব্যাংকের ওয়েবসাইটে। হ্যাঁ ব্যাংকের ওয়েবসাইটে এক্সিকিউটের তথ্য আসা বা যা আছে, এগুলো কি হচ্ছে আমার কাছে চলে আসছে। এটা হচ্ছে সিএসআরএফ এর কনসেপ্টটা। যেটা হয়, এই জায়গায় টোকেন যদি দিয়ে দেয়, ব্যাংকের ওয়েবসাইট যদি এখানে একটা টোকেন ব্যবহার করে, সে যদি চেক করে যে কার কাছ থেকে আসছে, হ্যাঁ সে দেখবে যে এটা hacker.com থেকে যাচ্ছে, কিন্তু এই অ্যাকাউন্টের ওনার তো hacker.com না। তখন কি করবে, আমার ওইটা অ্যালাউ করবে না বা অ্যাক্সেস দিবে না। এটা হচ্ছে এনটিসিএসআরএফ টোকেনের কাজ। তো অনেকেই এখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার কারণে আহ তারপরও সিএসআরএফ পাওয়া যেতে পারে, মাঝে মধ্যে কিছু সাইটে সিএসআরএফ পাওয়া যেতে পারে, কিন্তু বাগ হান্টিং এ মানে ওদের পলিসিতেই দেখা যায় সিএসআরএফ জাতীয় জিনিসপত্র অ্যালাউ বা নট অ্যাপ্লিকেবল করে রাখে। তো ওটাতে আমরা ফোকাস দিব না। স্যার সব অ্যাপ্লিকেশনে বললেন না যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যে অ্যানোনিমাস যে সবগুলাই লগে কম্বিনেশন করা যায়, ওইটা কিভাবে মানে, বুঝিনি। মানে সব অ্যাপ্লিকেশনে অ্যানোনিমাস যে একটা লগইন করা যায় ওয়েব অ্যাপ্লিকেশনে, ওইটা কিভাবে? আহ এবারও বুঝিনি আপনি কোন কনটেক্সটে কোনটার কথা বলছেন। এফটিপি অ্যানোনিমাস লগ ইন হয়, আহ, জি জি স্যার, ওইটাই। ওটা হচ্ছে এফটিপি প্রোটোকলে মিসকনফিগারেশন করে রাখে। দেখা যায় যে আহ, এটা হচ্ছে ডিফল্ট একটা ফিচার, ইউজার নেমের জায়গায় অ্যানোনিমাস, পাসওয়ার্ডের জায়গায় যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে লগ ইন করতে দেয়। ডিফল্ট একটা ফিচার থাকে না এরকম। তো অনেকে কি করে, এটা ডিসেবল করে না বা এটা এনাবল রেখেই দেখা যাচ্ছে সার্ভার আপ করে দিয়েছে। তো ওই জায়গাতে আমরা এটা মিস ইউজ করতে পারি। তো ওই জায়গাটা খুঁজে কেমনে পাবো যে ওইটা কোন অ্যাপ্লিকেশনের, ওইটা কোন জায়গায় ওই অ্যানোনিমাস লগইনটা আছে? এফটিপিতে 21 নাম্বার পোর্ট যদি থাকে, ওই যে এনম্যাপ স্ক্যান দিয়ে বা আদার্স স্ক্যান দিয়ে যদি 21 নাম্বার পোর্ট ভার্সন ডিটেকশন যদি করতে পারেন, দেন আপনি 21 এফটি এই নর্মালি মানে 21 21 নাম্বার, লাগে। হ্যাঁ 21 নাম্বার মানে কমন।
কমনলি 21 নাম্বার। যদি ওর পোর্ট তো অনেকগুলো, মাঝে মধ্যে কেউ আচ্ছা কেউ অন্য পোর্টেও দেখা যায় এফটিপি রান করে বা অন্য সার্ভিস রান করতে পারে। তো আপনি ওই অন্য পোর্টে যদি ওই এফটিপি রিলেটেড কোনো ইন্ডিকেশন পান যে এফটিপি বা এই জাতীয় কিছু ব্যবহার করছে, এফটিপির কোনো একটা সফটওয়্যার ব্যবহার করছে, সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমরা তো এক্সএসএস যেটা বের করছি এটা ম্যানুয়াল টেস্টিং করে বের করছি, মানে জাভাস্ক্রিপ্টের কোড গুলো আমরা ম্যানুয়ালি দিয়ে দিয়ে তারপর ট্রাই করছি। বাট এই এক্সএসএস কি অটোমেটিক কোনো টুল আছে নাকি? হ্যাঁ, অটোমেটিক অনেক টুলসই তো আছে। যেমন আমি গতদিন ক্লাসেও বলছিলাম, এক্সএসএস হান্টার বা এই জাতীয় লিখে যদি সার্চ করেন এক্সএসএস, আর অটোমেটিক টুলস আছে গিট হ্যাবেই আছে। এবং আমি এটা কেন অন করিনি, কারণ আমরা এর আগে বিগত আরো 15-20টা ক্লাস ধরে বিভিন্ন টুলস রান করা দেখেছি। এনম্যাপ থেকে শুরু করে গিটহাব থেকে টুলস ডাউনলোড কিভাবে রান করতে হয় আমরা জানি। ওকে, 15-20 ক্লাস ধরে আলোচনার পরে আবার ওটা এক্সট্রা করে দেখানো কোনো মানে হয় না। আমি ক্লাসে বলে দিয়েছি এজন্য যে এরকম টুলস আছে, আপনারা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা আমরা কি করব, ক্লাসে ম্যানুয়াল অংশটা প্র্যাকটিসটা করব। তো বাসায় যে কোনো এরকম এক্সেসেস যদি আমরা সার্চ দিই, শুধু স্যার এক্সেসেস। ম্যানুয়ালি আসলে দেখলাম যে বেশিরভাগ জায়গায় ম্যানুয়ালি, মানে ফাইবারেও অনেক জায়গায় দেখছি যে ফাইবারে যে গিগ গুলো ওইখানে ওরা অ্যাডভান্স যে ইয়েটা আছে, সেকশনটা আছে প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড, ওখানে বেশিরভাগই ম্যানুয়াল চাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ক্লাসে ম্যানুয়ালের আলোচনাটাই আমি করেছি। এরকম অনেক টুলস আছে, এক্সেসেস স্ট্রাইক আছে, টুলস এক্সেসেস স্ক্যানার আছে, হ্যাঁ, অটোমেটেড বিভিন্ন টুলস আছে। এই যে এক্সএসএস আর এর কথা বলছিলাম, এটা আছে। এগুলো খুব সহজ, জাস্ট পাইথন বা গো ল্যাঙ্গুয়েজে লেখা, ডাউনলোড করবেন, ইউআরএল দিবেন, সে স্ক্যান করতে থাকবে। কিন্তু ওখানে মাথা খাটানোর কিছু নেই, মাথা খাটাতে হয় ম্যানুয়াল জায়গাটাতে গিয়ে, যে কোথায় আমার রিফ্লেক্ট করছে, আদৌ কাজ করছে কিনা, হ্যাঁ, কোনো একটা ফাংশনালিটি ডমের কোথাও দেখাচ্ছে কিনা। এই জন্য ক্লাসে ওই আলোচনাটা করেছি। স্যার আমরা তো ম্যানুয়ালটার স্যার এই এটা পাওয়ার বের বেশি। করা শিখলাম যে এখানে ক্রস সাইট স্ট্রিপিং এর ভালনারেবিলিটি আছে কিনা। আমরা কি এটা ফিক্স করাও শিখবো? ফিক্স করা তো আমাদের দায়িত্ব না। আমরা তো কি বলে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার, আমরা তো ডেভেলপার না। আমাদের টাইটেলই তো ডেভেলপার জিনিসটাই নাই। এগুলোর ফিক্স করার দায়িত্ব ডেভেলপারদের। তবে হ্যাঁ, আমরা পরামর্শ দিব। মনে করুন আপনি উইকনেসটা পেয়েছেন, সে কি করছিল, এইচটিএমএল এর ট্যাগ অ্যাকসেপ্ট করছিল, সেক্ষেত্রে আমরা বেসিক পরামর্শ দিতে পারি। ফর এক্সাম্পল, যে আচ্ছা এইচটিএমএল এর ট্যাগটা যেন সে সাপোর্ট না করে, কিভাবে সাপোর্ট করাবে না, কিভাবে সে প্রোগ্রামে লজিক লিখবে, এটা ডেভেলপারের দায়িত্ব। ওকে, তবে এখানে একটা অ্যাডিশনাল টিপস দেই, সেটা হলো আপনার বিভিন্ন জন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছেন। ফর এক্সাম্পল, আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পারেন, মানে এটা এক্সট্রা পার্ট, আপনি আলাদা করে শিখেছেন বা ওটা নিয়ে কাজ করেন, আপনি পারেন। আর এদিকে হ্যাকিং নিয়ে একটা কাজ করেছেন। যদি এমন হয় যে আপনি উইকনেস খুঁজেছেন, ওই প্রজেক্ট হচ্ছে $200, ফর এক্সাম্পল $200 দিয়েছে, আপনি উইকনেস খুঁজে বের করেছেন, এরপর আহ সে চাচ্ছে ফিক্স করাতে, আপনার প্রথম অপশন বা নর্মালি আমরা বলবো যে এটা দায়িত্ব আমাদের না। তবে যেহেতু আপনি পারেন, মানে এটা আপনি আগে শিখেছেন বা আপনি এই রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রে এইভাবে অফার দিতে পারেন যে যদি তুমি আমাকে ওটা আলাদা একটা প্রজেক্ট হিসেবে বিবেচনা করে এক্সট্রা পেমেন্ট করো, সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। আমি ওয়েব ডেভেলপার হিসেবে ফর এক্সাম্পল 2 বছর আগে কাজ করেছি, আমার ওইটার আইডিয়া আছে। তো আমাকে যদি তুমি আরো এক্সট্রা পেমেন্ট করো, আমি তাহলে তোমার ওই সিকিউর করে ওয়েবটা ডেভেলপ করে দেব, সিকিউর করে নেটওয়ার্কটা কনফিগার করে দিব, এক্সট্রা পেমেন্টের বেসিসে, মানে এক্সট্রা প্রজেক্ট হিসেবে নিতে পারেন। ওকে, তবে অ্যাজ এ হ্যাকার বা সিকিউরিটি টেস্টার এটা আমাদের দায়িত্ব না। ওকে, স্যার এক্সএসএস ম্যানুয়ালটাই খুব পাওয়ারফুল, কারণ ম্যানুয়ালটা মোবাইল দিয়েও একটা ওয়েবসাইট হ্যাক করা যায় এক্সএসএস জানলে। হ্যাঁ,
হ্যাঁ, ফাইনালে এমসিকিউ থাকবে। হ্যাঁ, এক্সেসেস এর অনেকগুলো টুলস আছে। হ্যাঁ, ওএসসিপি আর সিএইচ এর ফোকাস, সিলেবাস, সিলেবাস পুরো আলাদা বলবো না, কিন্তু ফোকাসটা আলাদা। ওএসসিপি অনেকটা সিটিএফ টাইপের, 24 ঘন্টা টাইম, রুট ফ্ল্যাগ পেয়ে সেগুলো সাবমিট করতে হয়। অবশ্য এখন নতুন সিলেবাস একটু পাল্টেছে, ফাইনালে একটা রিপোর্ট লিখতে হয়, এটা আগে ছিল না। সিএইচেও এটার কনসেপ্ট ছিল না। ওকে। আর সিএইচ এর কনসেপ্ট হচ্ছে ইথিক্যাল হ্যাকার। এটাও পেনেট্রেশন টেস্টিং থেকে কিছুটা আলাদা, ইথিক্যাল হ্যাকার কনসেপ্টটা। ইথিক্যাল হ্যাকারেও কথা হচ্ছে আমি কোনো একটা ওয়েতে প্রবেশ করতে পারলেই হলো সিস্টেমে, এরকম একটা মাইন্ডসেটের আলোচনা থাকে, বা ভাস্ট একটা নলেজ ট্রাই করে। আর সিকিউরিটি টেস্টার যেটা যেটা মূলত মার্কেট প্লেসে আমাদের কাজ, এখানে ফোকাস হচ্ছে যে আমার যা যা অ্যাসেট আছে সবগুলোরই আমি নিরাপত্তার টেস্ট করে দিব, কোনো দুর্বলতা, মিসকনফিগারেশন কিছু আছে কিনা খুঁজে আমি দেখাবো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। আচ্ছা, আমরা তো স্যার কোর্সের শেষের দিকে আসছি, তাহলে এখন একটু যদি স্যার আমাদেরকে ওই ইন্টার্নশিপের ব্যাপারে একটু ধারণা দিতেন যে এই সেক্টরটা থেকে বাংলাদেশে ইন্টার্নশিপের কোথাও সুযোগ আছে কিনা, বা সেক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ আছে, কিছু প্রতিষ্ঠান ডেডিকেটেডলি সিকিউরিটি নিয়ে তারা কাজ করে। বিটলস আছে, বার্কসবিডি আছে, হ্যাঁ এরকম 8-10টার আমি দেখেছি। পেন টেস্টার স্পেস এখন মেবি তাদের অ্যাক্টিভিটি মেবি, যাই হোক, তো ওয়েবসাইট গুলোতে দেখতে পারেন, তাদের লিঙ্কডইন পেজ গুলোতে দেখতে পারেন যে কোনো অপরচুনিটি কিছু আছে কিনা। নর্মালি বছরের এই মাঝামাঝি সময়ে এই ইন্টার্নশিপ এগুলো সাধারণত অফার করে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই নভেম্বর ডিসেম্বরের দিকে সার্কুলার দেয়, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে রিক্রুট হয়ে থাকে। মানে ওভারঅল সবাই যে এমন করবে তা না। টাইম একটা ফোকাস রাখতে পারেন। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলটা দরকার। আর হচ্ছে সার্টিফিকেট যদি থাকে, কোনো সার্টিফিকেট থাকলে এটা একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। আহ, সেক্ষেত্রে প্রফেশনাল সিএস বা এগুলো অনেক কস্ট, 70-80 হাজার টাকা স্যার কস্ট আমার এগুলো। ইন্টার্নশিপের সার্টিফিকেট দেখে ওরা, ইন্টার্নশিপ তো একদম একটা লেভেল, তো এটা এটা অন্য এটা আমি আপনি জানি, এটা আমার আপনার ইন্টার্নশিপের সংজ্ঞাই হচ্ছে যে আমার প্রফেশনাল কাজের কোনো অভিজ্ঞতা নেই, আমি একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, তারা আমাকে এগুলো গাইড করবে। ভাই আপনি বাংলাদেশে থাকেন, হ্যাঁ, এখানকার কনসেপ্ট যাই হোক এখানে উল্টে পাল্টে যাবে। ওরা ইন্টার্নশিপে উল্টে আপনার কাছে কাজের অভিজ্ঞতা দেখতে চাবে। আমি একবার একটা এরকম ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টার্নশিপ পজিশন ছিল না, এন্ট্রি লেভেলেরই জব। তারা কত রকম কোশ্চেন করেছে। প্রথমে জিজ্ঞাসা করছে আমার ইথিক্যাল হ্যাকিং এর কাজের এটা নিয়ে, একটু পরে বলে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং পারবো কিনা, একটু পরে আবার বলে যে শখ নিয়ে কাজ পারবো কিনা। মানে আমার কাজ কি নিয়ে, আমি কাজ করব সিকিউরিটি টেস্টিং এ, তার ভিতরে ডিফেন্সিভ, অফেন্সিভ, রিসার্চ সবকিছুর অভিজ্ঞতা তারা দেখতে চায়। হ্যাঁ, এন্ট্রি লেভেলের পজিশন, পারলে 5 বছরের কাজের অভিজ্ঞতা দেখতে চায়। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেট প্লেসের অবস্থা। বাইরের তাহলে তো ইন্টার্নশিপ স্যার গুলো, হ্যাঁ ওয়েব বল। ডেভেলপমেন্ট থেকে তাহলে এটা একদমই আলাদা, কারণ ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে দেখছি আমি যে ওখানে যে ইয়েগুলো হয় ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে, ওরা জাস্ট প্রজেক্ট দেখে আর আপনার ভাইবা নাই, বাট হ্যাঁ, এখানে হ্যাঁ, তো হ্যাঁ, দেখছি একদম আলাদা। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে যদি এমন হয় যে আপনি একা একা 3-4টা সাইট এবং ডেভেলপ করছেন প্রজেক্ট, এইটাই এনাফ আপনার অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করে টিমে নিয়ে নেয়। কিন্তু সিকিউরিটি ক্ষেত্রে এই স্যাচুরেটেড একটা মার্কেট, মানে এই জায়গায় ইস্যু আছে। তারপরও সবাই এমন তা না, একটু ট্রাই করতে থাকলে, একটু কাজের অভিজ্ঞতা বা সরাসরি হয়তো ক্লায়েন্ট হ্যান্ডেল করেনি কিন্তু সিটিএফ এ অভিজ্ঞতাগুলো যদি শো করতে পারেন যে আমি অমুক সিটিএফ ইভেন্টে ফার্স্ট হয়েছিলাম,
বা এইরকম প্ল্যাটফর্মে মনে করুন ট্রাই হ্যাকমিতে এত ভালো র্যাঙ্কে আছি, এরকম কয়েকশো সিটিএফ সলভ করছি, এই টাইপের জিনিস যদি গুলো দেখান, সেটা একটা ভ্যালু অ্যাড করে, তখন তারা কাজে নিতে চায়। আদারওয়াইজ আসলে মানুষ তো নিতে চায় না কাজে। ওকে, আর বাইরের ইন্টার্নশিপ গুলো এখন খুব বেশি টাফ। করোনার সময় যেটা হয়েছিল তখন ইজি ছিল, রিমোট জব বা এগুলো ইজি ছিল, কিন্তু আমি নিজেও বাইরে বেশ কিছুদিন ট্রাই করেছি। খুব খুব বড় রকমের অসুবিধা যেটা হয় যে বলছে রিমোট পজিশন, হ্যাঁ, রিমোট জব, কিন্তু ইউএসএ তে থাকতে হবে, ইউএস এর কোনো একটা স্টেটে থাকতে হবে, তারপরে রিমোট জব ইউএস এর আপনি হলে দেন আপনার জন্য রিমোট। বাংলাদেশ থেকে আপনি রিমোটলি করতে পারছেন না, এটা একটা ইস্যু আছে বাইরের রিমোট জব গুলোর ক্ষেত্রে, এইটা প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিনিয়র পজিশনে ফ্লেক্সিবিলিটি দেয়, মনে করুন অ্যাপ্লিকেশন সিকিউরিটি আপনার 7-8 বছর 5 বছরের অভিজ্ঞতা আছে, তখন আপনাকে বাংলাদেশে বসে কাজ করতে দিচ্ছে, এই ফ্লেক্সিবিলিটিটা দেয়, কিন্তু এন্ট্রি লেভেল বা ইন্টার্নশিপে খুব কম। আরেকটা ফেস করবেন, সেটা হচ্ছে স্ক্যামার। হ্যাঁ, ইন্টার্নশিপের এরকম নাম টাম বলে স্ক্যামারের অভাব নেই, চাকরির অফার দিয়ে তারা মানুষজন তথ্য হাতানোর চেষ্টা করে। একটু জায়গাতে একটু সচেতন থাকতে হবে। তবে ইন্টার্নশিপ একদমই যে পাবেন না তা না, পাবেন। ওই যেটা বললাম যে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সিটিএফ, আর হ্যাঁ বাগ হান্টিং এর যে অভিজ্ঞতা, এগুলোও কাজে লাগাতে পারেন। হয়তো আপনি বাগ পাননি, ভ্যালিড কোনো রিওয়ার্ড হয়তো পাননি, কিন্তু ডুপ্লিকেট পেয়েছেন, কিন্তু অ্যাটলিস্ট বাগ তো পেয়েছেন। এরকম 3-4টা 5-10টা প্রোগ্রামের বাগের অভিজ্ঞতাও যদি শো করেন, সেটা প্রমাণ করবে যে না আপনি আসলে প্র্যাকটিক্যালি কাজ জানেন, আপনি জানেন যে কিভাবে একটা ওয়েবসাইটে টেস্ট করতে হয়। হ্যাঁ, তো এই ধরনের অভিজ্ঞতা দেখালে তখন আপনাকে ভ্যালু দিবে, টিমে নিবে। স্যার রেকর্ড করেন, কারেন্ট নাই, মোবাইল দিয়ে জয়েন করছি। রেকর্ড কি হচ্ছে না? জানি না স্যার, হচ্ছে জি হচ্ছে ভাই রেকর্ড, হচ্ছে তো। নো টেনশন। যে গরম গেছে কারেন্ট। হ্যাঁ, হিট হিট ওয়েভের অ্যালার্ট জারি করেছে আবার। হ্যাঁ, সিটিএফ গুলোর এরকম বেশ কম্পিটিশন হয় এবং হিউজ অ্যামাউন্টের পেমেন্টও করে। ওকে, আমরা কিসের আলোচনা জেনেছিলাম? স্যার আর এসকিউএল মনে হয় আলোচনা করতে চাচ্ছি ভাই। ও হ্যাঁ হ্যাঁ, এসকিউএল। আচ্ছা, আহ, আমরা এসকিউএল ইনজেকশনের আলোচনা করব। আমরা এর আগে ওয়েবের যে ফান্ডামেন্টাল যে ক্লাস ছিল, সেখানে এসকিউএল যে জিনিসটা, কুয়েরি যে ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা কিভাবে কাজ করে, সেটার একটা আইডিয়া আমরা পেয়েছিলাম, রাইট? ইনজেকশনে যে কাজটা আমরা করি, ডাটাবেজে আমি একটা ম্যালিশিয়াস ইনপুট দিয়ে দিচ্ছি। নর্মালি ডাটাবেজে কুয়েরি যেটা যাচ্ছিল বা যাওয়ার কথা, সেখানে আমি নর্মাল কোয়েরির বদলে আমার ম্যালিশিয়াস কোয়েরিটা সেন্ড করে দিই। ওকে, তো আমরা এসকিউএল ইনজেকশনের আলোচনা করি, কিভাবে খুঁজবো, প্লাস কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এসকিউএল ইনজেকশনের জন্য খুব ভালো একটা টুলস হচ্ছে এসকিউএল ম্যাপ। তবে এটারও আমি ক্লাসে টোটাল কোনো আলোচনা করব না, অটোমেটিক টুলস, এবং এটা নিয়ে ট্রাই হ্যাকমে রুম আছে একটা, ওটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ওটা বাসায় ট্রাই করে ফেলবেন। আমি ম্যানুয়াল প্রসিডিউরটা নিয়ে কথা বলবো, এসকিউএল ইনজেকশন। মাঝে মধ্যে একজন দুজন স্টুডেন্ট কোশ্চেন করবে সেটা কি এখনো পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখনো এসকিউএল ইনজেকশন পাওয়া যায়, যদিও ট্রানজিশন হচ্ছে। এই আমাদের ডাটাবেস বা এই কনসেপ্ট গুলোতে এখন ধীরে ধীরে পাল্টাচ্ছে। এপিআই
বা মিডলওয়্যারের যে কনসেপ্ট সেটা আসার পরে ধীরে ধীরে এখন যেটা হচ্ছে হয়তো সরাসরি ডাটাবেজে আমার কুয়েরি পাঠানো লাগে না বা পাঠাতে পারি না, আমি একটা কুয়েরি পাঠাচ্ছি, মাঝখানে এপিআই সার্ভিস আছে, সে আমার হয়ে ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসে। তো ওই রকম সিনারিওতে যখন সরাসরি ডাটাবেজের সাথে আমার কোনো ইন্টারাকশন নেই, সেখানে আমরা এসকিউএল ইনজেক্ট করতে হয়তো পারবো না বা না পারার সম্ভাবনাই বেশি। তবে এখনো অনেক অ্যাপ্লিকেশন আছে বা অনেকেই আছে কমপ্লেক্সিটির কারণে, কারণ সব প্রোগ্রামিং কিন্তু সব জায়গায় সুইটেবল হয় না। হ্যাঁ, আমি ভাবে কোড লিখলাম, এইটা যে সব মনে করুন আহ, একটা হাসপাতাল ম্যানেজমেন্টের যে সিস্টেম, একটা সফটওয়্যার, এইটা দিয়ে ব্যাংক ম্যানেজমেন্টের কাজ কিন্তু করা যাবে না, তাই না? দুই ধরনের জিনিস। হয়তো একই পাইথন কোড দিয়ে লিখছি, কিন্তু তাদের ফাংশনালিটি ফিচার্সের অনেক কম বেশি আছে, ইউজাবিলিটির অনেক পার্থক্য আছে। ওকে, যার কারণে এসকিউএল ইনজেকশন যে একদমই পাওয়া যাবে না, দেখা যায় ইউজেবলই না, এমনটা পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে, এবং এখনো এসকিউএল ইনজেকশন পাওয়া যায়। ওকে, তো এসকিউএল ইনজেকশন বোঝাতে জিগজেমের একটা সাইট আছে, ওইখানে বেশ কতগুলো চ্যালেঞ্জ ক্রিয়েট করে রেখেছে। বোঝানোর জন্য আমি এই সাইটটাতে দেখাচ্ছি। এইখানে খেয়াল করুন আমাদের ইনপুট দেওয়ার জায়গা কোথায়। ইনপুট দেওয়ার জায়গা ইমেজ বা এগুলোতে যেটা অনেক সময় করা যায়, ক্লিক করে দেখতে পান যে আচ্ছা কি হচ্ছে বা কেমন। মাঝে মধ্যে ইমেজ বা এগুলোর নিউ ট্যাবে ওপেন করলে এইখানে কোনো পাথ বা কোনো ইনফরমেশন ডিসক্লোজ হতে পারে, ট্রাই আউট করে দেখবেন। ইন্ড পয়েন্ট যেটা প্যারামিটার যেটা কোথাও পাচ্ছি, বা মাঝে মধ্যে প্যারামিটারের নাম টাম এগুলো খেয়াল করতে পারেন যে এই প্যারামিটার যে ডাটাটা যাচ্ছে। কারণ অনেক সময় কি করে মানুষের যে প্যারামিটার নাম দেয় অর্থবোধক কোন একটা নাম দেয়, আইডি, ভ্যালু, হ্যাঁ, এই সংখ্যাগুলো সাধারণত ডাটাবেসে যায়। আমরা যে লগ ইন করছি, হ্যাঁ, এখানে আইডির ইনফরমেশন এগুলো কি ডাটাবেসে যায়, সেখান থেকে ভেরিফাই হয়ে আসে, অথবা সেখানে কোনো একটা তথ্য আপডেট হয় বা ডিলিট হয়, কিছু একটা হয়। ওকে, যাই হোক, আমি যখন এসকিউএল ইনজেকশন ট্রাই করছি, আমাকে একদম প্রথমে যেটা খুঁজে বের করতে হবে, এক্সএসএস এর ক্ষেত্রে বলেছিলাম আগে খুঁজে বের করতে হবে ইনপুট দিতে পারছি কোথায়। আমার ইনপুট দেওয়ার জায়গায় যদি না থাকে, আমি ট্রাই করব কি করে। জিগজেমের যে সাইট, ওইখানে সব গেট রিকোয়েস্টের এক্সাম্পল দেয়। আমরা যে পোস্ট মেথডে যে রিকোয়েস্ট পাঠাই, আমি ইউটিউবে এইচটিটিপির একটা ভিডিও দিয়েছিলাম, ওটা কি দেখেছেন আপনারা? স্যার দেখছিল। ওকে, তো ওখানে এই পোস্ট মেথড বা এগুলোর আলোচনা করেছিলাম। এবং পোস্ট মেথডে যদি ডাটাটা দেয়, ওটা কিন্তু এরকম ইউআরএল বা এখানে দেখতে পাবো না। বার্ব সুইট দিয়ে যদি ক্যাচ করেন, খেয়াল করবেন বার্ব সুইট অন করে যদি বার্ব সুইটে ক্যাচ করেন, বার্ব সুইটে দেখবেন যে আপনার প্যারামিটারের ডাটাটা পাস হচ্ছে। ওকে, ওই যে পোস্ট মেথডের যে প্যারামিটার, ওইখানেও আমাদের এই সেম কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় গেট মেথডে এসকিউএল ইনজেকশন হতে পারে, অনেক সময় পোস্ট মেথডে এসকিউএল ইনজেকশন হতে পারে। তাই হোক, আমার এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করা দরকার, গেট মেথড হোক পোস্ট মেথড হোক। আমাদের এই জায়গাতে এন্ট্রি পয়েন্ট বলতে একটাই আছে, তা হলো এই আইডিটা। ওকে, আইডিতে যা দিব তার বেসিসে একটা ভ্যালু আমাকে শো করবে। এখন এইখানে এক্স্যাক্টলি কি ভ্যালু শো করবে উই ডোন্ট নো। আমরা আইডিয়া করতে পারি যে হতে পারে আমাদের ডাটা বেস যেটা আছে ওইখানে এই ধরনের কোনো একটা কোয়েরি হতে পারে, সিলেক্ট, মনে করুন এরকম সিলেক্ট অল। আমরা জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে পিছনে, আইডিয়া করতে পারি সিলেক্ট অল ফ্রম
কিছু একটা আমাদের টেবিলের নাম ফ্রম XYZ where আমাদের আইডি ইকুয়ালস টু 1। ওকে, এমন একটা কোয়েরি সেখানে রান হচ্ছে। বা এমনও হতে পারে, আমাদের দেখেছিলাম এখানে আমাদের আইডি বা এগুলো কি হয়, একটা কোটেশন দিয়ে থাকতে পারে, ওই জন্য কিন্তু এমন হতে পারে। ওকে, হ্যাঁ, সিলেক্ট, ভালো কথা বলেছেন, সিলেক্ট। অবশ্য এই হোয়াইট বোর্ডটা একটু অন্যরকম, টেক্সট এডিট করা যায় না এবার লেখা হয়ে গেলে। আচ্ছা, তো এই যে সাইট, আমার এন্ট্রি পয়েন্টই আছে শুধু একটা, আমার আইডি ইকুয়ালস টু 1। আমরা এসকিউএল ইনজেকশন যখন ট্রাই করতে যাব, এট ফার্স্টে আমরা যেটা চিন্তা করতে পারি, জিগজেনের সাইট, আমরা জানি এখানে এসকিউএল ইনজেকশন আছে, এজন্য হয়তো বলা সহজ, কিন্তু রিয়েল যে টার্গেট, আমরা কি জানি এসকিউএল আছে, ইনজেকশন আছে কিনা আমরা জানি না। তো উম, আমরা প্রথমে যেটা চেষ্টা করতে পারি যে কোনো উপায়ে এই ওয়েব পেজটাতে যদি কোনো ইরর তৈরি করা যায়, মাঝে মধ্যে ইরর গুলো থেকে আইডিয়া পাওয়া যায়। সেটা কেমন, আরেকটা সাইডে দেখাই, টেস্ট পিএইচপি web.com, ওরও মনে করি এই পেজটাতে আসলাম, এই একটা ইউআরএল আর্টিস্ট ইকুয়াল 1, আমি যদি এখানে একটা ইরর তৈরি করি, দেখুন এখানে সে সরাসরি আমাকে ইন্ডিকেশন দিচ্ছে মাইএসকিউএল ফেচ অ্যারে ইরর, 22-62 লাইনে প্রবলেম। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে মাইএসকিউএল, তার তথ্যই এখানে রিভিল করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা, কেন প্রকাশ করছে, কারণ এখানে যখন আমি 1 দিলাম তখন, আচ্ছা এখানে এইটাতে লিখি, এই জায়গা এডিট করা যাচ্ছে না টেক্সট, select all from users where id equals to 1। ফর এক্সাম্পল, এমন কোয়েরি সেখানে রান হচ্ছে বিল্ট ইন ভাবে, আমি যদি এখানে একটা ইনপুট দিলাম 1 এর পর একটা স্টার, ওকে, এখানে নর্মালি কি হচ্ছে, ফাঁকা থাকছে, আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা এসে আমার কি হবে, এই ডবল কোটেশনের মাঝখানে বসবে, তাই তো আমরা এখানে 1 লিখছি, 1 এসে, যখন 1 লিখছি তখন 1 এসে এই ফাঁকা 2 কোটেশনের মাঝখানে বসছে, যখন 1 স্টার লিখছি তখন কি হয়, 1 স্টার ধরে এই 2 কোটেশনের মাঝখানে এসে বসবে, তখন বসছে, দেখুন এখানে কি আমার যেই পেয়ার আছে, যে জোড়া আছে, সেটা ইমব্যালেন্স হয়ে গেল না, 3টা হয়ে গেল, তো 3টা হয়ে গেল, প্রোগ্রাম তো তখন বলবেই যে ইরর, তাই না? সেম কাজটা এখানে হচ্ছে, যে সে ইরর বলছে। এখানেও আমরা ট্রাই করে দেখি কোনো ইরর তৈরি হয় কিনা। টু হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, এখানেও আমাদের তৈরি হচ্ছে, এই ইরর থেকে আমরা একটা ইন্ডিকেশন পেতে পারি। এরপর যেটা হবে যে আমাদের আবার মাঝে মধ্যে কিছু সাইটে হয়তো ইরর শো করে না, বা করতেও পারে, আমরা আরেকটু ভেরিফাই করতে পারি যে সরাসরি ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছে কিনা, এটাও বোঝা দরকার। কারণ একটু আগেও যেটা বলছেন, এপিআই বা মিডলওয়্যারের থ্রুতে যদি কমিউনিকেশন হয়, তো আমি এখানে কোনো ইনপুট, ম্যালিশিয়াস ইনপুট দিয়েও লাভ নেই, সেটা সরাসরি ওই ডাটাবেজে ইনজেক্ট হবে না।
ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য যে কাজটা আমরা করতে পারি, 1 ছিল তো 3 - 2 দিতে পারি, বা এখানে -1 লিখতে পারি। লিখলে এগুলো করলে কি হয়, 3 থেকে 2 বাদ গেলে কত থাকে, 1। একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এইটা দিচ্ছি যদি কাজ করে। হ্যাঁ, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিলে কাজ করছে, বা ইরর মেসেজ থেকে আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি আমাদের এখানে এসকিউএল ব্যবহৃত হচ্ছে, ইনজেকশন দেওয়া আছে। ওকে, এখন আমরা যেটা করার চেষ্টা করব, ডাবল কোটেশন দিয়েছিলাম তাই না, আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দেখি। সিঙ্গেল কোটেশন দিলেও ইরর থেকেই যাচ্ছে, আমরা স্ল্যাশ দিয়ে দেখি। মাঝে মধ্যে ইররের এখানে ইন্ডিকেশন দেয়, এখানে তেমন ইন্ডিকেশন নেই। আমরা যেটা ট্রাই করতে পারি বা যেটা চিন্তা করছি, আমার নর্মালি এরকম হয়, 1 লিখলে এমন হয়ে থাকে। আমি যদি জিনিসটা এটাকে বলে কুয়েরি ফিক্স করা, যদি এইভাবে দেই, ডাবল কোটেশনে দেব কিন্তু দিয়ে পরে একটা ডট ডট দিয়ে দেব। এই ইনপুটটা যদি এবার এইখানে এসে বসে, তখন কি হচ্ছে দেখুন, আগে যে ডাবল কোটেশনটা ছিল সে কমেন্ট হয়ে গেল না, আর আমার যে এক্সট্রা করে ডাবল কোটেশন দিয়েছি সে এসে আগের সাথে সেট কমপ্লিট করে ফেললো। আগে সেট কমপ্লিট হলো আর বাকি অংশ কমেন্ট হয়ে গেল। যা যা উচ্ছিষ্ট আছে আমরা তো জানি না, আমরা কি চোখে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না, কিন্তু তো ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটা কমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। আমরা এখানে ট্রাই করে দেখি, কারণ আমরা এখনো জানি না ব্যাকগ্রাউন্ডে ডাবল কোটেশন ব্যবহার হচ্ছে না সিঙ্গেল কোটেশন। যদি ফিক্স হয় তাহলে আইডিয়া করা যেতে পারে। না, আমাদের ডাবল কোটেশনও ফিক্স হয়নি। সিঙ্গেল কোটেশনও ফিক্স হয়নি। আচ্ছা, আমি কোটেশনই দিব না, এমন হতেই পারে যে সে কোনো কোটেশন ব্যবহার করছে না। এবার ঠিক আছে, অর্থাৎ ঘটনা যেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো কোটেশনের চিহ্ন মাত্র নেই। So, আমরা যখন এখানে শুধু এভাবে লিখছি, কি হচ্ছে, পরের অংশ এই কোনো কোটেশন নেই, সরাসরি এখানে এসে বসছে, আর এর পরে যদি আর কোনো কোড টোড কিছু থাকে এসকিউএল, সেটা কমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি ইনজেক্ট করতে পারছি, সাকসেসফুলি এসকিউএল ইনজেক্ট করতে পারছি। এই পর্যায়ে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা ইনজেক্ট যখন করলাম, এবার আমার নিজের মতো কুয়েরি ইনজেক্ট করতে পারি কিনা, কারণ ইনিশিয়ালি আমরা একটা আইডিয়া বা ফুটহোল্ড পেয়েছি, আমার নিজের মতো করে আমি একটা ইনজেক্ট করতে পেরেছি। কমেন্ট করাতে কি হচ্ছে, এর পরের যা অংশ আছে কমেন্ট হয়ে যাচ্ছে, আর আগের অংশ যে 1, সে কি হচ্ছে আগের কোয়েরি এই পাশে ফিক্স করে ফেলছে। মাঝখানের এই জায়গাটা এবার আমাদের জন্য খালি আছে, এই জায়গাতে আমরা আমাদের ইনপুট ট্রাই করতে পারি। এখানে অবশ্য আরেকটা কনসেপ্টও আসে, বুলিয়ান বেসড। অনেক সময় হয় যে ট্রু ফলস কন্ডিশন দিয়ে আমরা চেষ্টা করতে পারি ইরর দেখানো, বা সে কোনো একটা রেসপন্স করবে। হ্যাঁ, স্কিল ইনজেকশনও কয়েকটা প্রকারভেদ হয়, এক একজন এক এক ক্যাটাগরিতে প্রকারভেদ করে। তো একটা হচ্ছে এরকম বুলিয়ান বেসড। ওকে, আমি ইউনিয়নের কনসেপ্টটা মনে আছে আপনাদের? ইউনিয়ন যে বুঝিয়েছিলাম, ওকে, ইউনিয়নের কথা হচ্ছে যে আমি একাধিক টেবিল, আমার নর্মালি এখানে কি করতে হতো, যে ইউনিয়ন সিলেক্ট অমুক একটা টেবিল, আমরা এটা করতে পারি বা করতে পারতাম ইউনিয়নে। এইখানে সেম কনসেপ্টটা ব্যবহার করব।
আমি যদি এমন একটা কোয়েরি দিই ইউনিয়ন অর্ডার বাই আমাদের কলাম নাম্বার যদি বলে দিই, হ্যাঁ 1 বা 5 কিছু একটা যদি দেই, এটা ব্যাকগ্রাউন্ডে ডাটাবেজে কিভাবে পাস হবে এরকম। তখন আমার কোয়েরিটি কি দাঁড়াচ্ছে, আইডি ইকুয়ালস টু 1 ইউনিয়ন দিয়ে আমি পরের কোয়েরিটা আমার এখানে ইনক্লুড করে দিচ্ছি, বা পরে টেবিলের ডাটাটা আসলে অর্ডার বাই কাজ ছিল আমাদের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং উপায়ে সাজাতো আমাদের ভ্যালুটাকে। ওকে, এখানেও কয়েকভাবে করা যায়। এই অর্ডার বাইটা কেন দিলাম, কারণ আমরা এই মুহূর্তে যে টেবিলটাতে আছি ও কয়টা কলাম বা কি আছে উই ডোন্ট নো। আমাদের একটা তথ্য জানা দরকার। আমরা ক্লাসে এটা জেনেছিলাম যে আমরা কলাম নেম উল্লেখ করতে পারি। ফর এক্সাম্পল যদি এখানে এরকম থাকতো সিলেক্ট নেম অ্যাড্রেস ফ্রম ইউজার্স, তো আমি এখানে অর্ডার বাই যদি বলতাম যে অর্ডার বাই নেম, তাহলে কি হতো, এই যে নাম যে কলাম আছে ওর বেসিসে আমার আউটপুটটাকে কি বলতো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতো। যেহেতু যেটা জানি না, আমরা এখানে আমাদের সেকেন্ড যে কনসেপ্ট, নাম না জানলেও চলবে, ওই সেই কলামের নাম্বার বলে দিলে কাজ করবে, সেই প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করেছি, অর্ডার বাই স্টার। ওকে, অর্ডার বাই, আচ্ছা স্টার না, মাই মিস্টেক, অর্ডার বাই হচ্ছে 1, যে প্রথম কলাম যেটা আছে তার বেসিসে তুমি অর্ডার করে দাও। এখন এই অর্ডার বাই দিয়ে যেটা ট্রাই করতে চাই বা যেটা করব, তার কতগুলো কলাম আছে, এই যে টেবিল যেটাকে আমরা ট্রাই করছি, ফর এক্সাম্পল একটা চোখের সামনে টেবিল থাকলে বুঝতে সহজ, কোন কলাম যে ট্রাই করছি, কতগুলো কলাম আছে আমরা তো বাইরে থেকে জানি না, আমার ওইটা একটু জানা দরকার। মাঝে মধ্যে কি হয়, কোন কলামের ইনফরমেশন যে এই টেব আমাদের আউটপুটে দেখাচ্ছে তাও তো জানি না, কি কলাম আছে, কলামের নাম কি, বা কোন কলামের ইনফরমেশন এই জায়গাগুলোতে দেখাচ্ছে আমরা জানি না, টোটাল ব্লাইন্ড। এজন্যই মূলত আমাদের এই ফেজটা করা, যে আমি অর্ডার বাই বা আরো কিছু ফাংশন আছে যেমন গ্রুপ বাই, হ্যাঁ এগুলো ইউটিলাইজ করে আমি যদি গ্রুপ বাই 4 দেই, আমাদের এই যে টেবিলটা, মনে করুন এই টেবিল, এই যে টেবিলটা তার 4টা কলাম আছে, তো গ্রুপ বাই 4 দিলে কি হবে, 4 নম্বর যে কলাম এইটার বেসিসে গ্রুপে কাজ করবে, বা অর্ডার বাই যদি 4 দেই তাহলে কি হবে, এই কলামের বেসিসে অর্ডারের কাজটা তো সে করবে। ওকে, তবে এই যে জিগজ্যামের যে সাইটটা, এখানে অর্ডার বাই বা গ্রুপ বাইটা সাপোর্ট করে না, কিন্তু এগুলো ভ্যালিড টেকনিক। এখানে সাপোর্ট করে হচ্ছে সিলেক্ট, অর্থাৎ আমি যদি এখানে ইনপুটটা এভাবে দেই 1 ইউনিয়ন সিলেক্ট, সিলেক্টের ক্ষেত্রে আমাদের কি হয়, এদার অল সিলেক্ট করতে হয় অথবা কলাম নেম গুলো বলে বলে দিতে হয়, তাই না, আইডি নেম সারফেস বলতে হয়, অথবা কলামের পজিশন বলে দিতে হয়। গ্রুপ বাইতে আমার শুধু 4 বলে দিলেই হচ্ছে, বা অর্ডার বাইতে, এখানে অর্ডার বাইতে দেখি 4 বলে দিলেই 2-4টা কলাম থাকে, ওই বেসিসে আউটপুট আসবে। আমি এখানে যদি দিই, কিন্তু এখানে অর্ডার বাই বা গ্রুপ বাই আসলে কাজ করে না, ওর এখানে শুধু সিলেক্টটা কাজ করে। তো এখানে দিই ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4 5 6, আমরা যেহেতু জানি না আন্দাজে,
6টা দিলাম। ওকে, এটা যেহেতু গেমস আকারে সাজানো, তাই সে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে এতগুলো কলাম নেই। রিয়েল ওয়েবসাইটে কি হবে, এই যে রেসপন্স যে বডি পেজ অথবা এইচটিটিপি বার্ব সুইট দিয়ে ক্যাচ করলে দেখবেন যে রেসপন্স যে এসেছে তার সময়, তার লেংথ, এগুলোতে কোনো পরিবর্তন আসে। ওকে, পরিবর্তন আসলে তার বেসিসে আইডিয়া করা যায় যে আচ্ছা হয়তো এটা আছে অথবা নেই। তোমাকে বলছে যে এতগুলো কলাম নেই, আমি একটা কমাই, বলছে যে না এতগুলো কলামও নেই, 4টা কি আছে, না 4টা কলামও নেই। তিন দিলে এবার আউটপুট শো করতে, অর্থাৎ 3টা কলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাবেস চলছে তার 3টা কলাম এক্সিস্ট করে। হুম, তো আমি দিলাম ইউনিয়ন সিলেক্ট 1 2 3 হাইফেন হাইফেন, এইটা এসে কোয়েরিতে যদি বসে তখন এই টাইপের একটা ঘটনা ঘটবে। এখন আমার যেটা একটু করা দরকার সেটা হলো, আমি তো জেনে গিয়েছি কতগুলো কলাম আছে, তাই না, কলাম নাম্বার জানি। এ পর্যায়ে যে কাজটা করব, এই জায়গাগুলোতে ডাটাবেজে বিভিন্ন সিস্টেম ফাংশন আমি কল করব, এগুলো আমি কোথায় জানবো? এই জন্য আমাদের একটা খুব ভালো রকমের চিট শিট আছে, নেটস্পাই এসকিউএল ইনজেকশন চিট শিট। এখানে এরকম বিভিন্ন সিস্টেম ফাংশন কোনটার কি কাজ, এবং অন্য ডাটাবেজ, যেমন আমরা তো ট্রাই করছি মাই এসকিউএল এ, এই সেম কাজটা, এই ভার্সন দেখার সেম কমান্ডটা পোস্ট গ্রে এসকিউএল এ কেমন, কিভাবে লিখতে হবে, মানে খুব হ্যান্ডি একটা টুলস। ওকে, আমি লিঙ্কটা আপনাদের চ্যাটে শেয়ার করছি, এবং শুধু ইনফরমেশন গ্যাদারিং এই কাজ করে তা না, যদি ম্যানুয়ালি ওএস কমান্ড বা এই জাতীয় কিছু রান করতে চাই, কি ধরনের কি আহ, ব্যবহার করব, সব কিছু একটা ভালো ইন্ডিকেশন আছে, খুব সহজে খুঁজে বের করা যায়। তো আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি আমাদের কাজের জন্য। ইনফরমেশন গ্যাদারিং, তো আমি সিলেক্ট, নর্মালি কি হয় এখানে কিন্তু নর্মাল কোয়েরিজ লেখা আছে, সিলেক্ট অ্যাট ভার্সন লিখলে ভার্সনের ডাটাবেজে ভার্সনের তথ্য শো করবে। তো আমি সিলেক্ট অ্যাট এই অবশ্য যে এক্সাম একটু পুরনো সাইট হওয়াতে ও মাইএসকিউএল এর আগের এডিশন যেটা, এটা সাপোর্ট করে ভার্সন। এখানে মনে করুন ইউজারের ফাংশন কল করলাম, আর এইখানে কি দেওয়া যায়, ইউজার্স ডাটাবেস, কারেন্ট ডাটাবেসের নাম ডাটাবেস ফাংশন, এটাকে কল করি, এগুলো বিল্ট ইন ফাংশন। ওকে, কিন্তু আমাদের কলাম নাম্বার ঠিক আছে, আমি বিল্ট ইন ফাংশনও কল করছি, তাও কোনো রেজাল্ট দেখাচ্ছে না। তার কারণ কি? তার একটা রিজন হতে পারে আমাদের এই কোয়েরিটা এক্সিকিউট হচ্ছে না, এই বাম পাশের এই অংশটাকে ফলস করে দিতে হবে। -1 যদি দেই, হয়ে গেল, -1 যদি দেই, আমার একটা ফলস কন্ডিশন ক্রিয়েট হয়েছে বামে, তো ডানের অংশটা এখন এক্সিকিউট হবে। হ্যাঁ, ডানের অংশটা এবার এক্সিকিউট হয়েছে। -1 দিয়েছি, ডাটাবেস কি দেখছে, হোয়ার আইডি ইকুয়ালস টু -1, সে দেখছে যে না এটা তো ঠিক না, ইনভ্যালিড একটা অংশ। আচ্ছা তাহলে তার পরের অংশটা এক্সিকিউট করি, পরের অংশটা গিয়ে সে এক্সিকিউট করছে সিলেক্ট ভার্সন ইউজার ডাটাবেস।
তোমাকে ইউজার আর ভার্সন খুব সম্ভবত এই দুইটা তথ্য আমাকে শো করছে, এবং এটাও পুরো ডাটাবেজের অ্যাক্সেস দেয়নি। ডাটাবেজ থেকে যে ডাটাটা সে পুল করে আনছিল ওই জায়গাতে আউটপুটটা আমাকে শো করেছে। হ্যাঁ, আচ্ছা, মাঝে মধ্যে এই জায়গাতে এমন করা লাগতে পারে বা করা যেতে পারে, সেটা হলো এইভাবে ফলস কন্ডিশন লিখতে পারি। -1 না দিয়ে পাশে রেখে দিলাম অর 2 = 3, বা এন্ড কন্ডিশন দিয়ে একটা কিছু লিখে দিলাম। তাহলে কি হবে, এই ইউনিয়নের বামে পাশের ভার্সনটা দেখুন এবার কি দাঁড়াচ্ছে, এটা ফলস কন্ডিশন না, 2 = 3। ফলস কন্ডিশন হলে এই অংশটা এক্সিকিউট হয়ে যাবে। স্যার এই কোয়েরি গুলো কি যে কোনো ওয়েবসাইটে কাজ করবে? না, আগে আগে ভেরিফাই করবেন যে ডাটাবেজের সাথে কোনো কমিউনিকেশন হচ্ছে কিনা, আমাদের ইনপুটের যে জায়গাটা, এই যে প্যারামিটারটা, তার সাথে সরাসরি ডাটাবেজের কোনো কমিউনিকেশন আছে কিনা। যদি ডাটাবেজে কমিউনিকেশন না থাকে, থাকলে আমি এখানে যা দিচ্ছি সেটা কি হবে, ডাটাবেজে গিয়ে এই জায়গায় বসে এরকম একটা কোয়েরিতে পরিণত হবে। এটা হচ্ছে কনসেপ্ট। ডাটাবেজের সাথে কমিউনিকেশন নাই, আমি এই তথ্য দিলে এই 1 লিখছে, এটা অন্য কোনো একটা ভেরিয়েবলে জমা হচ্ছে সামথিং, তারপরে হয়তো ডাটাবেজে যাচ্ছে, তো ওই জায়গায় তো আমার এটা কাজ করবে না। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ওয়েবসাইট থাকে, মনে করেন জাভা স্ক্রিপ্ট বা আদারওয়াইজ যে কোনো ল্যাঙ্গুয়েজ, ওখানে এই কোয়েরি গুলো কি এরকম কাজ করবে, মানে হ্যাঁ, সেটারই? হ্যাঁ, হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি পাইথন ও তো সার্ভারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে না, এই ইউনিয়নের জি, কথা বাদ, নর্মালি একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে, আমি একটা ওয়েব পেজ ভিজিট করতে চাচ্ছি, এইটা হ্যান্ডেল করবে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট, এইটা দেখবে আমার পিএইচপি। কিন্তু ওর ও আবার ব্যাকগ্রাউন্ডে কি ডাটাবেজের সাথে কানেক্টেড, ওর যদি কোনো তথ্য আনতে হয় ও তখন ডাটাবেজে এরকম কোয়েরি পাঠায় যে আমার এই তথ্যটা দাও, ওই ইনফরমেশনটা দাও। তো আমরা এই যে ইনপুটটা দিচ্ছি প্রোগ্রামিং এর মাধ্যমে যাচ্ছে, সেটা সে যদি এটা ডাটাবেজে পাস করে, সে যেই ল্যাঙ্গুয়েজের সাইটই হোক, আমরা সেখানে এটা ব্যবহার করতে পারবো। এখানে হচ্ছে আমরা সরাসরি যে কোয়েরিটা পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা যেই ভ্যালুই দিচ্ছি সেটা সরাসরি এই মেইন কোয়েরির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবং এই চিট শিটটার হেল্প নিতে পারেন, ইরর বেসড বা ইউনিয়ন বেসড ইনজেকশন টাইপের আরো কিছু আইডিয়া এখানে পাবেন, দেখুন। ভাইয়া, হ্যাঁ, বল। লারাভেল, আপনি পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্কে তো কাজ করবে না, করবে? খুব সম্ভবত না, ওই যে বলছিলাম না ক্লাসের শুরুতে যে এই ফ্রেমওয়ার্ক গুলো আহ, মানে এরকম ইনজেকশন টাইপের বা কমন উইকনেস অনেক কিছুই বিল্ট ইন ভাবে ডিজেবল করে দেয় বা প্রোটেকশন দেয় একটা। তারপরও ওদের যেহেতু অনেক কমপ্লেক্স সাইট, অনেক অ্যাক্টিভিটি থাকে, অনেক কিছু থাকে, ট্রাই করে দেখতে পারেন যাচ্ছে অন্য কোনো প্যারামিটার বা কোনো পেজে কোনো ইন্ড পয়েন্টে এটা কোনো কাজ করে কিনা, বা অ্যাটলিস্ট কিছু না হোক ইরর তৈরি করার চেষ্টা করে দেবেন। যেমন উদ্ভট টাইপের ইনপুট দিব, কিছু একটা ইরর যেন হয়, ইরর হলেই সেখান থেকে আমরা কোনো আইডিয়া পেতে পারি বা ইন্ডিকেশন পেতে পারি। আচ্ছা, আর এসকিউএল ম্যাপ দিয়ে এই যদি আপনাদের দরকার পড়ে যে এই পুরো ডাটাবেস ধরে ডাম্প করব, সিস্টেমের অ্যাক্সেস নিব, এগুলো ম্যানুয়ালি করে পোষায় না। ডাটাবেস ডাম্প বা এগুলো তো অনেক সময় হয় কি, একটা একটা করে ক্যারেক্টার দিয়ে খুব ব্রুট ফোর্স করে ডাটাবেস বা টেবিলের নাম এগুলো বের করতে হয়। তো ওই জায়গাগুলোতে আমাদের অটোমেশন দরকার, সেখানে আমরা এসকিউএল ম্যাপ ব্যবহার করতে পারি।
ইনিশিয়াল ক্যাচ করার জন্য, অথবা আহ, ছোটখাটো এক্সপ্লয়টেশন করে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা ম্যানুয়ালি অ্যাপ্রোচে আগাতে পারি। কিন্তু থট প্রসেস কিন্তু এগুলোই, আগে দেখতে হবে ডাটাবেজের সাথে কমিউনিকেশন আছে কিনা, এরপর আমি এরকম নিজের মতো করে সাজাতে পারি কিনা কমেন্ট টমেন্ট করে দিয়ে, এরপরে আমি নিজের মতো সিস্টেমে ফাংশন কল করে বসবো, কলাম নাম্বার বের করে সিস্টেম ফাংশন কল করে বসবো। হ্যাভিজ পুরনো, ওদের কি এখন আপডেট আছে হ্যাভিজের? আমি জানি না। হ্যাভিজ 2010 সাল দেখাচ্ছে। আচ্ছা, ও তো দেখাচ্ছে 3 বছর আগের জিপ ফাইল। আদৌ ভ্যালিড জিনিস কিনা আই ডোন্ট নো। তবে হ্যাভিজ যদি আপডেট থাকে বা আপডেটেড পান, মোটামুটি ভালো গ্রাফিক্যাল টুলস তো ইউজ করে দেখতে পারেন। তবে হ্যাভিজ ট্যাভিজেতে এসকিউএল ম্যাপটা খুব ভালো, ওর এই ডিটেকশনের দিক দিয়ে ভালো ভালো পেলোড দিয়ে সে খুঁজে বের করতে পারে। ট্রাই হ্যাকমির এসকিউএল ম্যাপ রুমটা কমপ্লিট করবেন, তাহলে এই অটোমেশন পার্টটা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। কিন্তু ম্যানুয়াল প্রসেসের এই অংশটাই বেশি দুশ্চিন্তা, এটা খুঁজে পাওয়া টাফ, আইডিয়া করা খুব টাফ। ওকে, অবশ্য জিগজেমের সাইটটাতে আরো কতগুলো আছে, যদিও ক্লাস টাইম প্রায় শেষ, যদি নেক্সট দিন সময় পাই শুরুতে এইগুলোর কয়েকটা সলভের ট্রাই করব। বাসায়ও আপনারা একটু সলভের ট্রাই করে দেখতে পারেন, যদি পারেন কোনোটা কোনো আইডিয়া করে কিছু সলভ করতে, বা অন্তত লেভেল 3-4 পর্যন্ত সলভের ট্রাই করবেন। এই বেসিক যেই কনসেপ্ট গুলো আছে এসকিউএল ইনজেকশনের, সেটা নিয়ে আর কনফিউশন থাকবে না এই কয়েকটা ট্রাই করতে পারলে। আর যদি আমি সময় পাই ক্লাসে, তাহলে আমি আবারও এটা ডিসকাশন করব। ওকে, কথা বলতে বলতে আমাদের ক্লাস টাইমও প্রায় শেষের দিকে, আমরা আর আজকে কন্টিনিউ করছি না। কালকে যদি ক্লাস নেই আমি জানাবো, কেমন? এই একটু 9টা 9:30টার দিকে একটু খেয়াল রেখেন মেসেঞ্জার গ্রুপে। স্যার আমি তো আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, কারণ আমার ফেসবুক তো নাই। একটু যদি পারেন জিমেইলে নক দিয়েন, তাহলে আমি অ্যালার্ট থাকবো, না সমস্যা নেই। আমি 9টার দিকে, রাত্র 9টা না ক্লাস যদি হয়। আচ্ছা, আমি যদি পসিবল হয় আমি জানাবো। ঠিক আছে। ট্রাই হ্যাকমিতে এসকিউএল নিয়েও একটা রুম আছে যতদূর মনে পড়ে। দেখুন, ট্রাই হ্যাকমি খুব সম্ভবত ফ্রি রুম, এসকিউএল আই ল্যাব। ফ্রি রুম, এটাও ট্রাই করতে পারেন। ওকে, বেশ কতগুলো চ্যালেঞ্জ তৈরি করা আছে। মূল কনসেপ্টের জায়গাটা সেমই থাকে, যে আমার ডাটাবেজের সাথে কানেক্টিভিটি আছে কিনা সেটা আগে দেখব, এরপরে সামহাউ আমি এই কোয়েরিটা ম্যানিপুলেট করতে পারি কিনা। ম্যানিপুলেট করে আমার ইন্ড গোল হচ্ছে আমার নিজের কিছু কোয়েরি মাঝখানে বসায় দিব। ওকে, তো এই রুমটাতেও গেলেও দেখবেন এই কোয়েরি গুলো দিয়ে দিয়ে হয়ে গেল, কোয়েরি গুলো দিয়ে দিয়ে কোনো একটা টাস্কের চেষ্টা করছে, অথেন্টিকেশন বা এরকম করে ট্রাই করছে। ব্লাইন্ডের ক্ষেত্রে যেটা হয়, সরাসরি কোনো ইরর মেসেজ বা কিছু দেখায় না, ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন যেটা,
তা সেই যেটা করে তার রেসপন্স টাইম কম বেশি হয়। যদি ভ্যালিড কোয়েরি হয় দেখা যাচ্ছে 20 সেকেন্ডে 20 মিলি সেকেন্ডে রেসপন্স দিচ্ছে, আর যদি ইনভ্যালিড হয় 30 মিলি সেকেন্ড পর রেসপন্স দিচ্ছে। এটা ভালো ক্যাচ করতে পারবেন বার্ড সুইট দিয়ে। মানে বার্ড সুইটে ম্যানুয়ালি যখন রিপিটার বা এগুলো ব্যবহার করবেন, সে একটা ইন্ডিকেশন দিবে। নিচে বার্ড সুইটে শো করে যে কত মিলি সেকেন্ড পরে রিপ্লাই আসছে। এই ব্লাইন্ড ইনজেকশন গুলো পাওয়া একটু ডিফিকাল্ট। প্রথমত তার নাম শুনেই বোঝা যাচ্ছে যে তার সে কোনো ভ্যালিড ইনভ্যালিড কোনো কথাই বলে না। হ্যাঁ, রেসপন্স দেখে, রেসপন্স লেন্থ দেখে আইডিয়া করতে হয়। এখানেও আবার এসকিউএল ম্যাপ টুলসটা যখন রান করবেন দেখবেন সে কত রকমের পেলোড তৈরি করে। সেই পেলোড থেকে আরেকটা আইডিয়া পাবেন যে আমি তো এখানে একটা যেটা দেখিয়েছি ইজি করে বোঝানোর জন্য, এখানে কমপ্লেক্স ওয়েতে এসকিউএল এর আরো বিভিন্ন ফাংশন কল করে পেলোড তৈরি করা যেতে পারে। এটা স্পাইর একটা আছে, আর ওয়াসপের একটা থাকার কথা, সার্চ করে দেখতে পারেন ওয়াসপের এসকিউএল ইনজেকশন ফিল্টার প্রিভেনশন চিট শিট। হ্যাঁ, এই বর্তমান সময়ে মানে এটা খুব খুব বাজে একটা অবস্থা বা প্ল্যাটফর্ম গুলোর ডুপ্লিকেট। একদিক দিয়ে মনের সান্ত্বনা এটা, বা আসলে ভ্যালিড সান্ত্বনা এটা রাখতে পারেন যে হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি কোনো একটা বাগ পেয়েছেন, ডুপ্লিকেট হোক আর যাই হোক। কিন্তু ওদেরও এইটা একটু এখানে কোনো স্টেপ নেওয়া দরকার, বা অ্যাটলিস্ট আপডেট জানানো দরকার আগে ভাগেই, যেন ফার্দার আবার ওইটা কেউ টেস্ট করে টাইম ওয়েস্ট না করে, না টাকা পয়সা হ্যাঁ, দুই- নাকি রেপুটেশন। হ্যাঁ বল। দুইটা দুইটা পাইছিলাম, একটা আপনি রিসলভ করছে রিপোর্ট করতে করতে, আর একটা মনে করেন যে ডুপ্লিকেট বলছিল। হ্যাঁ, তো ট্রাই করতে থাকুন, আরো কিছু ট্রাই করলে দেখবেন একটু একটু রেপুটেশন ভালো হলে তখন দেখবেন প্রাইভেট প্রোগ্রামে ইনভাইট করা আসা শুরু করে। তখন একটু আপনার জন্য লাকি চান্স, প্লাস পয়েন্ট। প্রাইভেট প্রোগ্রামগুলোতে অত মানুষ তো থাকে না, তখন দেখা যায় বাগ টাগ পাওয়া যায় ভালো। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে। এবং এবং আরো একটা পরামর্শ দিই, সেটা হলো ফ্রি টাইম গুলোতে এই বাগ হান্টিং এর বিভিন্ন রিপোর্ট পড়ার চেষ্টা করতে পারেন। তারা কি পেলোড দিয়েছে, রিপোর্টের স্টেপস টু রিপ্রোডিউস সেকশন, যেটা ওখানে কিন্তু উল্লেখ থাকে কি ধরনের পেলোড দিয়ে কোন লিঙ্কে গিয়ে কি ক্লিক করে সে কাজটা করেছে, এই ইন্ডিকেশনটা কিন্তু থাকে। এই রিপোর্ট গুলো পড়তে পারেন। কারণ এই যে আমি ক্লাসে দেখলাম এই একটাই কি পৃথিবীতে শুধু টেকনিক আছে, না কিন্তু এই এক ধরনের পেলোডে কি হয় তা না কিন্তু। ওকে, তো আরো অন্যদের আইডিয়া গুলো নেয়ার চেষ্টা করবেন, তারা কিভাবে আহ, আগাচ্ছে, এই আইডিয়া গুলো নিলে একটা সময় কি হবে আপনি নিজেই নতুন একটা আইডিয়া করতে পারবেন টার্গেট দেখে, যে ওকে আমি এই টাইপের একটা আক্রমণ করে কিছু করতে পারি কিনা। ওকে, একটু বাসায় টাইম ইনভেস্টেড ট্রাই করুন, একটু টাইম দেন আপনারা। আমি আর আজকে কন্টিনিউ করছি না। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।